সময় কম, আমরা 1 ঘন্টা ক্লাস করব। আমরা হাইড্রা টপিকের যে সিকিউ গুলো আছে পরীক্ষায় আসার মতো বা বিগত সালে এসেছে সেগুলোর আমরা সলভ জানবো। প্রথম সিকিউটা লক্ষ্য করো, ঢাকা বোর্ড 2023 সালের একটা কোশ্চিন। প্রশ্নতে কি বলা হচ্ছে একটু লক্ষ্য করো। দ্বিস্তরী এই কলমটা ব্যবহার না করি। প্রশ্নটা একটু লক্ষ্য করো, বলা হচ্ছে দ্বিস্তরী প্রাণী পর্বভুক্ত, মানে একটা দ্বিস্তরী প্রাণী, এটা পুনরুৎপত্তি ক্ষমতা সম্পন্ন। আমাদের বইয়ে কিন্তু একটাই পুনরুৎপত্তি ক্ষমতা সম্পন্ন প্রাণীর নাম বলা আছে, তার নাম কিন্তু হাইড্রা। যা উদ্ভিদের ন্যায় দেহকাণ্ড হতে অযৌন উপায়ে নতুন প্রজন্ম সৃষ্টি করে। হাইড্রার শরীর থেকে ছোট হাইড্রার বাচ্চা তৈরি হয়, গাছ না, গাছের মতো করে হাইড্রার শরীর থেকে ছোট হাইড্রার বাচ্চা তৈরি হয়। এই পদ্ধতিটাকে কিন্তু বলা হয় হাইড্রার অযৌন জনন। এদের চলনেও ব্যাপক বৈচিত্র্য দেখা যায়, মানে হাইড্রার ব্যাপারে বলা হচ্ছে, এখানে বলা হচ্ছে হাইড্রার শরীর থেকে অযৌন উপায়ে নতুন প্রজন্ম তৈরি, অর্থাৎ হাইড্রার মুকুল উদ্গম। আর শেষে হাইড্রার চলন সম্পর্কে একটু বলা আছে। গ প্রশ্নতে কি বলা হচ্ছে, উদ্দীপকে উল্লিখিত প্রজন্ম সৃষ্টির প্রক্রিয়া বর্ণনা করো। দেখো উদ্দীপকে কোন প্রজন্ম সৃষ্টির কথা বলা হয়েছে একটু দেখো তো। উদ্দীপকে কোন ধরনের প্রজন্ম সৃষ্টির কথা বলা হয়েছে? বলা হয়েছে হাইড্রার দেহকাণ্ড হতে অযৌন উপায়ে নতুন প্রজন্ম সৃষ্টি হওয়া। দেহকাণ্ড হতে অযৌন উপায়ে নতুন প্রজন্ম সৃষ্টি হওয়া মানে হলো হাইড্রার মুকুল উদ্গম। এই নতুন প্রজন্ম সৃষ্টির প্রক্রিয়া মানে হলো হাইড্রার মুকুল উদ্গম বোঝানো হয়েছে। মুকুল উদ্গম। তাহলে আমাদের কি নিয়ে আলোচনা করতে হবে? আমাদের হাইড্রার এই মুকুল উদ্গম নিয়ে আলোচনা করতে হবে। এখানে হাইড্রার আমি মুকুল উদ্গমের পদ্ধতিটা তোমাদেরকে একটু দেখাই দিব, ঠিক আছে? আমরা যেটা নিয়ে আলোচনা করব তার নাম হলো হাইড্রার মুকুল উদ্গম। হাইড্রার মুকুল উদ্গম, হাইড্রার মুকুল উদ্গম পদ্ধতি সম্পর্কে এখন আমরা জানবো, ঠিক আছে? আমি আগে ছবিটা তোমাদেরকে দেখাই কিভাবে মুকুল উদ্গম হয়। আগে ছবিটা তোমাদেরকে দেখাই, তারপরে বর্ণনাগুলো সংক্ষেপে বলে দিব। বর্ণনা তোমরা বানায় বানায় লিখো। ছবিটা লক্ষ্য করো, ছবিটা দেখলে সবটাই বুঝবে হাইড্রার মুকুল উদ্গম কিভাবে হয়। ছবিটা লক্ষ্য করো। ধরা যাক এটা হলো একটা পূর্ণবয়স্ক হাইড্রা, ভালো মতো বেঁচে আছে, কোনো সমস্যা নাই তার। এটা একটা পূর্ণবয়স্ক হাইড্রা। এ হাইড্রার শরীরের নিচের দিকে এই জায়গাগুলোতে ইন্টারস্টিশিয়াল বলে এক ধরনের কোষ থাকে। আমরা জানি হাইড্রার শরীরের সমস্ত জায়গাতেই কিন্তু ইন্টারস্টিশিয়াল কোষ থাকে। এখানে কোন কোষ আছে? ইন্টারস্টিশিয়াল কোষ। হাইড্রার শরীরে সব জায়গাতে এরকম ইন্টারস্টিশিয়াল কোষ আছে। এখানকার ইন্টারস্টিশিয়াল কোষগুলোর মনে করে বিভাজন শুরু হয়। বানান একটু ভুল করেছে, ঠিক করি। ইন্টারস্টিশিয়াল কোষ। হাইড্রার শরীরে মনে করে এই জায়গাতে ইন্টারস্টিশিয়াল কোষ আছে। এই ইন্টারস্টিশিয়াল কোষগুলোর বিভাজন শুরু হয়। ইন্টারস্টিশিয়াল কোষগুলোর বিভাজন শুরু হয়। এটা মনে করে সে হাইড্রা। হাইড্রার নিচের দিকের যে ইন্টারস্টিশিয়াল কোষগুলো আছে তার বিভাজন শুরু হলো। এখানে দেখো একটা ছোট্ট বেবি হাইড্রা আস্তে আস্তে তৈরি হচ্ছে। কিন্তু একসময় দেখা যায় হাইড্রার নিচের দিকে এই যে বেবি হাইড্রাটা ছিল না, সেটা আরো অনেক বড় হয়ে গেছে। হাইড্রার নিচের দিকের যে বেবি হাইড্রাটা ছিল সেটা কিন্তু আরো বড় হয়ে গেছে। একসময় দেখা যায় এই বেবি হাইড্রাটা হাইড্রার শরীর থেকে আলাদা হয়ে যায়। এই যে এই পদ্ধতিতে যদি হাইড্রার কখনো জনন হয় সেটাকেই কিন্তু বলবো আমরা হাইড্রার মুকুল উদ্গম। হাইড্রার মুকুল উদ্গম কেমনে হচ্ছে বলো? হাইড্রার শরীরের মোটামুটি নিচের দিকে এক বা একাধিক জায়গায় ইন্টারস্টিশিয়াল কোষ এর বিভাজন হয়। ইন্টারস্টিশিয়াল কোষ এর বিভাজন হয়। ইন্টারস্টিশিয়াল কোষের বিভাজনের ফলে ছোট হাইড্রা তৈরি হয়। ছোট হাইড্রাটা একসময় মায়ের দেহের যে পরিপাকতন্ত্র তার সঙ্গে সংযুক্ত হয়। মাতৃ হাইড্রার সঙ্গে সংযুক্ত হয় তার পরিপাকতন্ত্রের সাথে। মাতৃ হাইড্রা থেকে সে খাদ্য গ্রহণ করে। দেখো মা যে খাবারটা খাবে সেটা কিন্তু বাচ্চার পেটের মধ্যে চলে যাচ্ছে এদিক দিয়ে। তারপরে বাচ্চাটা একসময় আলাদা হয়ে গেল। এভাবে যদি হাইড্রার বাচ্চা কাচ্চা তৈরি হয় সেটাকে কিন্তু আমরা বলবো হাইড্রার মুকুল উদ্গম। হাইড্রার মুকুল উদ্গমের মূল কনসেপ্টটাই হলো ইন্টারস্টিশিয়াল কোষ। তাহলে কোন কোষের বিভাজনের ফলে হাইড্রার মুকুল তৈরি হয় তোমাদের মনে রাখতে হবে। ইন্টারস্টিশিয়াল কোষের বিভাজনের ফলেই কিন্তু হাইড্রার মুকুল তৈরি হয়। এটা একটু তুমি যদি বর্ণনা করে দাও, একটু ছবি এঁকে দাও, তাহলে উত্তর হয়ে যাবে। পরের প্রশ্নতে কি বলা হচ্ছে দেখো। এবার দেখো ওই একই উদ্দীপকই ঘ প্রশ্নতে বলা হচ্ছে দেখো
উদ্দীপকে উল্লিখিত প্রাণীটির চলনের বৈচিত্র্য ব্যাখ্যা করো। উদ্দীপকে হাইড্রার কথা বলা হচ্ছে, সিকিউ বলাই হচ্ছে, দেখো সৃজনশীলের এই যে উদ্দীপকে বলাই হচ্ছে এদের চলনেও ব্যাপক বৈচিত্র্য দেখা যায়। তার মানে আমাদের হাইড্রার বিভিন্ন ধরনের চলন নিয়ে আলোচনা করতে হবে, হাইড্রার বিভিন্ন চলনের পদ্ধতি নিয়ে আলোচনা করতে হবে, হাইড্রা কিভাবে চলাচল করে এই পদ্ধতিগুলো নিয়ে আমাদের আলোচনা করতে হবে। হাইড্রা আসলে অনেকভাবে চলাচল করে, হাইড্রার চলনের অনেকগুলো পদ্ধতি আছে, যতগুলো পদ্ধতি পারি আমরা একটু সংক্ষেপে লিখবো, কোনোটাই বিস্তারিত লেখার দরকার নেই, শুধু সংক্ষেপে লিখবো কারণ অনেক কিছু লিখতে হবে আমাদের। প্রথম থেকে শুরু করি। হাইড্রার সবচেয়ে বেশি যে চলনটা, আমাদের আলোচনার বিষয়টা কি সেটা আগে লিখি। আমাদের আলোচনার বিষয় হলো হাইড্রার চলন, আমাদের আলোচনার বিষয় হচ্ছে হাইড্রার চলন। হাইড্রার চলনের অনেক পদ্ধতি আছে। প্রথম যে পদ্ধতিটার কথা বলা যেতে পারে তার নাম হলো লুপিং বা লুপ সৃষ্টি। লুপিং। হাইড্রা লুপিং কিভাবে করে, হাইড্রা লুপিং কিভাবে করে আমি শুধু ছবিগুলো এঁকে এঁকে দেখাই, বর্ণনা তোমরা একটু বানায় বানায় লিখো, ঠিক আছে? তো লুপিংটা হাইড্রা কিভাবে করে আমরা সেটা একটু জানার চেষ্টা করব। লুপিং কিভাবে করে, ধরা যাক এটা হলো একটা হাইড্রা মনে করে এ নাম্বার সারফেসে দাঁড়ায় আছে, এ নাম্বার পয়েন্টে দাঁড়ায় আছে। তারপরে কি হলো, এই হাইড্রাটা দেখো এ পজিশনে দাঁড়ায় ছিল, ভালো কথা, কিন্তু সে বি পজিশনের দিকে একটু হেলে গেল। এটা হলো এ পজিশনে হাইড্রাটা দাঁড়ায় থেকে বি পজিশনের দিকে একটু হেলে গেল, বুঝছো? তারপরে দেখো এটা হলো সেই সারফেস, এটা এ পজিশন, এটা বি পজিশন, আর মাঝখানের এই পজিশনটা হলো সি পজিশন। হাইড্রা এই পা তুলে একটু সামনে নিবে, এই পজিশনে নিয়ে নিবে। হাইড্রা কিন্তু মাথাটা যে জায়গাতে রেখেছে বি পজিশনে সেখানে রাখবে, শুধু তার পদতলটা, পাদচাকতিটা সে এ পজিশন থেকে তুলে নিয়ে এই জায়গাতে চলে আসবে। অর্থাৎ হাইড্রা তখন এরকম একটা পজিশন তৈরি করবে, এরকম একটা স্ট্রাকচার তৈরি করবে হাইড্রা। এবং আলটিমেটলি গিয়ে আমরা দেখতে পাবো হাইড্রা সি পজিশনের উপর ভর দিয়ে দাঁড়িয়েছে, হাইড্রা সি পজিশনের উপরে ভর দিয়ে দাঁড়িয়েছে। পুরা ব্যাপারটা তোমরা একটু লক্ষ্য করো, হাইড্রা ছিল এরকম দাঁড়ায়, তারপরে সে এরকম ভর দিল একটা জায়গায়, পাটাকে একটু সামনে নিল, আবার সোজা হয়ে দাঁড়ালো। বুঝতে পারছো? তোমরা এখানে দেখো হাইড্রা এরকম ছিল, এরকম ভর দিল, পাটাকে একটু সামনে নিল, আবার সোজা হয়ে দাঁড়ালো, আবার এই যে পাটাকে একটু সামনে নিল, সোজা হয়ে দাঁড়ালো। এভাবে হাইড্রা চলছে। এটাকে কিন্তু আমরা বলছি হচ্ছে হাইড্রার লুপিং, ঠিক আছে? হাইড্রার লুপিং গেল। এবার হাইড্রার আরো একটা চলন পদ্ধতি রয়েছে, এর নাম হলো ডিগবাজি, সমার সল্টিং বা ডিগবাজি, সমার সল্টিং বা ডিগবাজি। হাইড্রার এবার সমার সল্টিংটা দেখবো এটা কিভাবে হয়, আমি ছবি এঁকে এঁকে তোমাদেরকে একটু বোঝাচ্ছি। দেখো ধরা যাক এটা হলো হাইড্রা, এত বড় দাগ না দিই, ধরা যাক এটা হলো হাইড্রা একটা পজিশনে দাঁড়ায় আছে, এই যে একটা হাইড্রা ধরা যাক এ পজিশনে দাঁড়ায় আছে। এখন হাইড্রা কি করলো, এ পজিশনে দাঁড়ায় থেকে বি পজিশনের উপরে ভর দিল, এভাবে এ পজিশনে দাঁড়ায় থেকে বি পজিশনের উপর ভর দিল। তারপরে কি করলো হাইড্রাটা, দেখো এ পজিশনে আর কোনো কিছু থাকবে না, সে বি পজিশনে মাথার উপর ভর দিয়ে দাঁড়াবে। ওই সার্কাসের মানুষজন যেমন মাথার উপরে ভর দিয়ে সোজা পা উপরের দিকে তুলে ফেলে, তাই না? হাত দিয়ে অনেক সময় হাঁটার চেষ্টা করে সার্কাসে, ওরকম হাইড্রা একটা সিচুয়েশন তৈরি করছে। তারপরে দেখো হাইড্রা কি করছে, এটা হলো এ পজিশন, এটা বি পজিশন, এটা হলো সি পজিশন, সি পজিশনে মাথা দিয়ে বি পজিশনে সে পাটাকে ছোঁয়া দিচ্ছে। এবং সবশেষে গিয়ে দেখা যায় হাইড্রাটা কি করলো, দেখো এটা হলো এ পজিশন, এটা বি পজিশন, এটা সি পজিশন, হাইড্রা সি পজিশনের উপরে সোজা দাঁড়ায় গেল। এই তো এখানে কি করলো জানো, হাইড্রা ডিগবাজি মারলো, এরকম মাথার উপর ভর দিয়ে দাঁড়াচ্ছে একবার, পায়ের উপর ভর দিয়ে দাঁড়াচ্ছে একবার, এভাবে হাইড্রা ডিগবাজি মেরে মেরে চলছে। এটাকে কিন্তু আমরা বলবো হলো সমারসল্টিং, ঠিক আছে? আমরা তাহলে দুইটা হাইড্রার চলনের পদ্ধতি জানলাম। তোমাদের একটা ব্যাপার বলে রাখি, হাইড্রার কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ চলনের পদ্ধতি হলো এই দুটাই, লুপিং আর সমারসল্টিং। অনেক সময় সিকিউ এই দুটাই শুধু আসে, বাকিগুলো আর আসে না, এই দুটা লিখলেই তখন কিন্তু উত্তর হয়ে যায়। এরপরে আমরা আরেকটা চলন পদ্ধতি সম্পর্কে জানার চেষ্টা করব, এটার নাম হলো সাঁতার। হাইড্রা অনেক সময় সাঁতার কাটে। ধরা যাক এটা হলো একটা পুকুর, এটা হচ্ছে একটা ছোট্ট হাইড্রা, হাইড্রা কি করছে, পানিতে, পুকুরের যে পানি আছে সেই পানিতে সাঁতার কাটছে, যেগুলো পুকুরের পানি, হাইড্রা হচ্ছে পুকুরের পানিতে সাঁতার কাটছে।
হাইড্রার কিন্তু এটাও একটা চলন পদ্ধতি। আরেকটা চলন পদ্ধতি সম্পর্কে তোমাদের ধারণা দিই। এবার আরেকটা চলন পদ্ধতি সম্পর্কে ধারণা দিই, এটা হলো হাঁটা। হাঁটা, হাইড্রা কিন্তু হাঁটে। এটা ধরো একটা সারফেস, এই সারফেসের উপরে হাইড্রা কি করছে, ওর যে কোর্সিকাগুলো আছে না, কোর্সিকাগুলোর উপর ভর দিয়ে কিন্তু হাঁটছে। এই যে দেখো হাইড্রা তার কোর্সিকার উপর ভর দিয়ে হেঁটে হেঁটে বেড়াচ্ছে। এটাও কিন্তু হাইড্রার একটা চলনের পদ্ধতি। আরো বেশ কিছু পদ্ধতি আছে, এগুলো একটু একটু করে লিখি। দেখো 4 নাম্বার হয়েছে, এবার 5 নাম্বারটা লেখা যেতে পারে। হাইড্রা অনেক সময় পুকুরে যদি তলদেশে থাকে, সে পুকুরের উপরে সুন্দর ভেসে উঠতে পারে। তার পদতলের দিকে গ্রন্থিকোষ থাকে, সেই গ্রন্থিকোষগুলো থেকে বাবল তৈরি হয়, সে বাবলের মাধ্যমে সে সুন্দর উপরে ভেসে উঠতে পারে। হাইড্রার যে ভাষার পদ্ধতিটা সেটা তোমাদেরকে একটু দেখায়। হাইড্রা ভাসে কিভাবে, হাইড্রার ভাষা কিভাবে হয় সেটা একটু লক্ষ্য করো। ধরা যাক এটা আবার পুকুর, এগুলো হলো পুকুরের নীল পানি। ওকে, এগুলো হলো পুকুরের পানি। এবার দেখো এটা হলো হাইড্রা, এটা হলো হাইড্রা। হাইড্রা পুকুরের তলদেশে আছে, সে যখন প্রয়োজন বোধ করে তখন তার পদতল থেকে সে একটা বাবল তৈরি করে, বাবলের কারণে সে সুন্দর পানির উপরে ভেসে উঠতে পারে। এভাবে কিন্তু হাইড্রা ভাসে। এটাও কিন্তু একটা হাইড্রার চলনের পদ্ধতি। হাইড্রার হামাগুড়ি বলে আরেক ধরনের চলনের পদ্ধতি আছে। হামাগুড়ি বলে আরেক ধরনের চলন পদ্ধতি আছে। হামাগুড়ি গাছের উপরে আসলে হাইড্রা দেখায়। হাইড্রা কিন্তু গাছে চড়তে পারে। দেখো এটা মনে করো একটা ঘাস, যে কোনো একটা ঘাসের গাছ। এগুলা হচ্ছে জলজ বিভিন্ন ধরনের গাছ। জলজ গাছগুলো অনেকটা এরকম হয়, পাতা টাতা খুব একটা থাকে না। এটা মনে করো একটা জলজ গাছ। হাইড্রা কি করছে, এই জায়গাতে উঠলো, ধরো এই গাছের উপরে সে হচ্ছে কর্ষিকাগুলোকে ভর দিয়ে গাছে উঠতে পারে। হাইড্রা যদি ধীরে ধীরে গাছের উপরে ওঠে, এটাই কিন্তু হামাগুড়ি। আবার সে নিচেও নামতে পারে, উপরে ওঠাকে বলা হয় আরোহণ, নিচে নামলে সেটাকে বলা হয় অবরোহণ। এভাবে কিন্তু হাইড্রা হামাগুড়িও দেখায়। বুঝছো? হাইড্রা শরীরের নিচ থেকে পিচ্ছিল পদার্থ তৈরি করে পিছলে পিছলেও চলতে পারে, অ্যামিবার মতো চলতে পারে। ওগুলো আর লিখলাম না, মোটামুটি এগুলো যদি লেখো তাহলে কিন্তু উত্তর হয়ে যাবে। ঠিক আছে? হাইড্রা নানান রকম চলন পদ্ধতি, এর মধ্যে কয়েকটা পদ্ধতি আমি তোমাদেরকে বুঝাই দিলাম। হাইড্রার কয়েক ধরনের চলনের পদ্ধতি আমরা জানলাম। এবার চলো, এবার আমরা আরেকটা সিকিউ দেখি। রাজশাহী বোর্ড 2023 সালের একটা কোশ্চেন। এই যে দেখো, হাইড্রার শরীরের কিন্তু একটা প্রস্থচ্ছেদ দেখানো হচ্ছে। এখানে এখানে হাইড্রার শরীরের প্রস্থচ্ছেদ দেখানো হচ্ছে। এই যে এই লেয়ারটা, বাইরের দিকের যে লেয়ারটা তোমরা দেখছো, বাইরের এই লেয়ারটার নাম কিন্তু এপিডার্মিস বা বহিস্তর, বহিত্বক। এটার নাম হলো এপিডার্মিস। হাইড্রার প্রস্থচ্ছেদ দেখানো হচ্ছে, মানে একটা লম্বা হাইড্রা মনে করো দাঁড়ায় আছে। এই হাইড্রাকে কাটা হলো, এভাবে কেটে যে পিসটা হয় সেই পিসটাই দেখানো হচ্ছে। বাইরের যে লেয়ারটা আমরা দেখতে পাচ্ছি তার নাম হলো এপিডার্মিস। আর এই যে ভেতরের দিকের যে লেয়ারটা আমরা দেখতে পাচ্ছি, এই লেয়ারটার নাম হলো গ্যাস্ট্রোডার্মিস। এগুলো আমরা আগে থেকেই জানি। বানান ভুল গেল, গ্যাস্ট্রোডার্মিস, গ্যাস্ট্রোডার্মিস। তাহলে দেখো হাইড্রার এপিডার্মিস আর গ্যাস্ট্রোডার্মিস দেখানো হচ্ছে। কি কি প্রশ্ন বলছে একটু আমরা বোঝার চেষ্টা করি। উদ্দীপকে পি চিহ্নিত অংশের কাজ কি, উদ্দীপকের পি এর কাজ কি, উদ্দীপকে পি দ্বারা কি বোঝানো হচ্ছে বলতো, এই জিনিসটা। এটাতে আসলে কি বলা হচ্ছে বলতো? হাইড্রার এপিডার্মিসে এক ধরনের কাঁটাওয়ালা কোষ থাকে, নাম হলো নিডোসাইট কোষ। এই পি দ্বারা নিডোসাইট কোষ বোঝানো হচ্ছে, পি দ্বারা বোঝানো হচ্ছে নিডোসাইট কোষ। তাহলে নিডোসাইট কোষের কাজ, এই পি দ্বারা হলো নিডোসাইট কোষ বোঝানো হচ্ছে, নিডোসাইট কোষ দেখানো হচ্ছে। এই পি এর কাজ মানে হলো নিডোসাইট কোষের কাজ আমাদের লিখতে হবে। আমাদের এবার লিখতে হবে নিডোসাইট কোষের কাজ। নিডোসাইট কিন্তু এক ধরনের কাঁটাওয়ালা কোষ, এর কাজ কি সেগুলো আমাদের এখন লিখতে হবে। তোমরা জানো কি নিডোসাইট কোষের কাজ? তোমরা জানো? আমাকে দু একটা কাজ বলো তো, নিডোসাইট কোষের কাজ কি আমাকে একবার বলো তো। নিডোসাইট কোষের কাজগুলো জেনে থাকলে দু একটা লিখে দাও তোমরা। ঠিক আছে? ওকে, আমি এবার নিডোসাইট কোষের কাজগুলো নিয়ে আলোচনা করি। খুবই সহজ, কিন্তু 4-5টা কাজ লিখলে হয়, বানায় বানায় লিখতে পারবে। আমি শুধু শিরোনামগুলো লিখে দিচ্ছি। নিডোসাইট কোষগুলো কি কাজ করে আমি একটু শিরোনাম লিখে দিচ্ছি, তোমরা বাকিটা বানায় বানায় লিখো। হাইড্রার নিডোসাইট কোষের কাজ।
হাইড্রার নিডোসাইট কোষের কাজ। হাইড্রার বিশেষ করে কোষিকাতে কাঁটাওয়ালা একগুলা কোষ থাকে, নাম হলো নিডোসাইট কোষ। এই নিডোসাইট কোষ নানান ধরনের কাজ করে। কাজগুলো কি কি? নিডোসাইট কোষগুলোর মধ্যে বিষ থাকে, এই বিষ ব্যবহার করে হাইড্রা কিন্তু শিকার করে, আত্মরক্ষা করে। হাইড্রা কিন্তু শিকার করে নিডোসাইট কোষ ব্যবহার করে। আমি পরে এটা আরেকটা সিকিউ আছে, ওখানে গিয়ে ডিটেলসে বলবো কিভাবে শিকার করে। হাইড্রা কিন্তু আত্মরক্ষা করে নিডোসাইট কোষ ব্যবহার করে। হাইড্রার শরীরের বাইরের দিকে ছোট ছোট কাঁটাওয়ালা কিছু কোষ থাকে, এই কোষগুলোর নাম নিডোসাইট কোষ। এই কোষগুলো দিয়ে হাইড্রা তার শত্রুকে আক্রমণ করে, শিকার করে, সে হচ্ছে আত্মরক্ষা করে। এগুলো আমরা মনে রাখবো, আত্মরক্ষা করছে। নিডোসাইট কোষের আরো দু একটা কাজ আছে, যেমন নিডোসাইট কোষ দিয়ে হাইড্রা কোনো সারফেসের সঙ্গে সে নিজেকে আটকে ফেলে, অর্থাৎ নিজেকে আটকে রাখে কোথাও না কোথাও। হাইড্রার নিডোসাইট কোষের মধ্যে এক ধরনের বিশেষ রকম সুতা থাকে, নাম হলো ভলভেন্ট। এই ভলভেন্ট ব্যবহার করে হাইড্রা কিন্তু কোনো সারফেসের সঙ্গে নিজেকে আটকে রাখতে পারে, অর্থাৎ আটকে থাকা কোথাও আটকে থাকতে তার সাহায্য হয়। নিডোসাইট কোষগুলোকে ব্যবহার করে সে গাছে উঠতে পারে, বিভিন্ন জায়গায় চলাচল করতে পারে। তার মানে চলনে এটা ব্যবহার হয়। নিডোসাইট কোষগুলো ব্যবহার করে হাইড্রা চলাচল করতে পারে। এই পয়েন্টগুলো তোমরা লিখে একটু ভেতরে দু একটা করে লাইন বানায় লিখো। বানায় লিখতে তো তোমরা পারো, আমার বিশ্বাস। এটুকু না পারলে তো হবে না। আমি শিরোনামগুলো বলে দিলাম, এগুলাই মোটামুটি কাজ। শিকার, আত্মরক্ষা, কোথাও আটকে থাকা, সারফেসের সঙ্গে আটকে থাকা, চলন করা, চলাচল করা। খাদ্য গ্রহণও এরা সাহায্য করে, এটাও লিখে দিই। কারণ নিডোসাইট কোষ দিয়ে পেঁচিয়ে ধরে খাবারটা সে গিলেও ফেলতে পারে, খাদ্য গ্রহণও হতে পারে। এগুলাই মনে হয় বই দেওয়া আছে, এর বাইরে আমি কিছু দেখিনি। এগুলাই হবে নিডোসাইট কোষের কাজ। নিডোসাইট কোষের কাজ এগুলাই, আর কিছু লিখবো না। তোমাদের কিছু মনে পড়লে তোমরা লিখে দিও। ওকে, আচ্ছা, পরের প্রশ্নতে আমরা চলে যাই। এবার দেখো ওই একই উদ্দীপক, ঘ প্রশ্নতে কি বলা হচ্ছে? প্রাণীদেহে উদ্দীপকের কিউ চিহ্নিত অংশের তাৎপর্য বিশ্লেষণ করো। প্রাণীদেহে উদ্দীপকের কিউ চিহ্নিত অংশটার তাৎপর্য বিশ্লেষণ করো। উদ্দীপকের এই কিউ দ্বারা কি বোঝানো হচ্ছে? একটু অন্য কালি ব্যবহার করি। উদ্দীপকের এই যে কিউ, এই অংশটা আসলে কি? এই অংশটার নাম হলো সিলেন্টেরন। হাইড্রার শরীরের একদম ভেতরে যে ফাঁকা জায়গাটা থাকে তার নাম হলো সিলেন্টেরন। হাইড্রার শরীরের একদম ভেতরে ফাঁকা জায়গাটার নাম হলো সিলেন্টেরন। কিউ দ্বারা তাহলে সিলেন্টেরন বোঝানো হচ্ছে। কিউ দ্বারা সিলেন্টেরন বোঝানো হচ্ছে। তাহলে সিলেন্টেরনের তাৎপর্য মানে সিলেন্টেরন কি কাজ করে সেগুলো আমাদের এখন আলোচনা করতে হবে। সিলেন্টেরন কি কাজ করে সেটাই আমাদের এখন আলোচনা করতে হবে। আমি এখানে সিলেন্টেরনটাকে আরেকবার বিস্তারিত তোমাদেরকে দেখাই এর কাজগুলো তোমাদেরকে একটু বলি। দেখো এই প্রশ্নটা কিন্তু অনেক ইউনিক, আগে কিন্তু এরকম প্রশ্ন আমি কখনো দেখিনি। ধরা যাক এটা হলো একটা হাইড্রা, এটা হচ্ছে একটা হাইড্রা মনে করো। হাইড্রার শরীরের দুইটা লেয়ার থাকে আমরা জানি। এটা মনে করো হাইড্রার শরীরের ভেতরের স্তর। হাইড্রার শরীরের দুইটা লেয়ার আমরা দেখতে পাচ্ছি। হাইড্রার শরীরে অনেক একটা মুখ থাকে, হাইপোস্টোম বলে একটা জায়গা থাকে, এখান থেকে কিন্তু অনেক কোষিকা থাকে, তোমরা জানো এই জিনিসগুলোর নাম হলো কোষিকা। ওকে, এটা মনে করো একটা হাইড্রার দেহ, এটা হচ্ছে একটা হাইড্রার দেহ। কোষিকা দেখতে পাচ্ছি, গহ্বর দেখতে পাচ্ছি, দুটো লেয়ার দেখতে পাচ্ছি। আমি একটু নামকরণগুলো করে দিই। হাইড্রার শরীরের বাইরের স্তরটাকে বলা হয় বহিঃত্বক বা হলো এপিডার্মিস, ইংরেজিটাই বেশি পরিচিত, ইংরেজিটাই লিখে দিই। বাইরের স্তরটাকে বলা হয় এপিডার্মিস। হাইড্রার শরীরের বাইরের স্তরটাকে বলা হয় এপিডার্মিস, এবং হাইড্রার শরীরের ভেতরের যে স্তরটা তার নাম হলো গ্যাস্ট্রোডার্মিস। বুঝছো সবাই? কিন্তু হাইড্রার শরীরের একদম ভেতরে যে ফাঁকা জায়গাটা এর নাম হলো সিলেন্টেরন। হাইড্রার শরীরের ভেতরে ফাঁকা জায়গাটাকে বলা হচ্ছে কিন্তু সিলেন্টেরন। এই জায়গাটার নাম হলো সিলেন্টেরন। এর কাজ কি? সিলেন্টেরনের কাজটা দেখো। হাইড্রা যদি কোনো খাবার খায়, ধরা যাক যে হাইড্রা এখান থেকে একটা খাবার খেলো, খাবারটা এদিক দিয়ে সে কোষিকাটাকে পেঁচায় খাবারটা সে পৌঁছায় দিল। খাবারটা কোথায় চলে আসলো তাহলে বলো? খাবার চলে আসলো কিন্তু সিলেন্টেরনের মধ্যে। এবং সিলেন্টেরনের গায়ে গ্যাস্ট্রোডার্মিস থাকে। এই গ্যাস্ট্রোডার্মিসে বেশ কিছু কোষ থাকে, এই কোষগুলোর নাম হলো ফ্লাজেলীয় কোষ।
নিচের দিকে দেখো এবড়ো থেবড়ো মাথাওয়ালা বেশ কিছু কোষ থাকে, যাদের নাম হলো ক্ষণপদীয় কোষ। ক্ষণপদীয় কোষ, ফ্লাজেলীয় কোষ, এগুলা কিন্তু হাইডার শরীরে খাদ্য পরিপাক করে। তাহলে লক্ষ্য করো, এখানে রয়েছে ফ্লাজেলীয় কোষ, এরা হচ্ছে ক্ষণপদীয় কোষ। এই ফ্লাজেলীয় কোষ এবং ক্ষণপদীয় কোষ এরা কিন্তু খাদ্যবস্তুর পরিপাক করে। হাইডার শরীরে এরা কিন্তু খাদ্যবস্তুর পরিপাক করে, কিন্তু পরিপাক ক্রিয়াটা মেইনলি হয় কোথায় বলো? সিলেন্টেরনে। হাইডা যখন খাবারটা খায়, এই খাবারটাকে আঘাত করা হয়, খাবারটা চূর্ণ বিচূর্ণ হয়ে যায়। গ্যাস্ট্রোডার্মিসের এই ফ্লাজেলীয় কোষগুলোর আঘাতের কারণে খাবারটা চূর্ণ বিচূর্ণ হয়। খাবারটা আসলে কোথায় পরিপাক হচ্ছে? সিলেন্টেরনের মধ্যে খাবারটা পরিপাক হচ্ছে। এছাড়াও সিলেন্টেরনের প্রাচীরে রয়েছে হলো ক্ষণপদীয় কোষ, এরাও কিন্তু খাদ্যবস্তুকে পরিপাক করে। মোট কথায় খাদ্যবস্তুর পরিপাকের প্রক্রিয়াটাই কিন্তু সিলেন্টেরনের মধ্যে হয়। তোমরা মনে রাখবে, সিলেন্টেরনকে অনেকগুলো নামে ডাকা হয়। সিলেন্টেরনকে বলা হয় গ্যাস্ট্রোভাস্কুলার ক্যাভিটি, ভাস্কুলার ক্যাভিটি। সিলেন্টেরনকে বলা হয় গ্যাস্ট্রোভাস্কুলার ক্যাভিটি। এখানে এই গ্যাস্ট্রো শব্দটার মানে হলো পরিপাক, গ্যাস্ট্রো শব্দের মানে হচ্ছে পরিপাক, ভাস্কুলার মানে হচ্ছে পরিবহন, ক্যাভিটি মানে হলো গহ্বর। ঘটনা হচ্ছে এই গহ্বরটা একই সাথে খাদ্য পরিপাকও করছে, খাদ্য পরিবহনও করছে। দেখো, প্রথমে খাবারটা এখানে আসলো, তারপর খাবারটা আস্তে আস্তে নিচের দিকে নামলো। এই গহ্বরে যেহেতু খাদ্য পরিপাক হচ্ছে, খাদ্য পরিবহন হচ্ছে, এই জন্য এই গহ্বরটাকে আমরা বলি গ্যাস্ট্রোভাস্কুলার ক্যাভিটি। তাহলে সিলেন্টেরনের কাজ কিন্তু তার নামের মধ্যে বলে দেওয়া আছে। সিলেন্টেরনের অপর নাম হচ্ছে গ্যাস্ট্রোভাস্কুলার ক্যাভিটি বা পরিপাক পরিবহন গহ্বর। কেন এরকম নাম? কারণ এই গহ্বরের মধ্যে খাদ্য পরিপাকও হয়, খাদ্য পরিবহনও হয়। সিলেন্টেরনের কাজ কি তাহলে? খাদ্য পরিপাক করা। সিলেন্টেরনের একটা কাজ হলো খাদ্য পরিপাক করা, দ্বিতীয় কাজ হচ্ছে খাদ্য পরিবহন করা, খাদ্য পরিবহন করা, খাদ্য জমা রাখা। সিলেন্টেরন কি করছে? খাদ্য পরিপাক করছে, খাদ্য পরিবহন করছে, খাদ্য জমা রাখছে, সবকিছুই করছে। খাবার রিলেটেড অনেক কাজ করছে। আমাদের পেটে যেমন নাড়িভুঁড়ি, ঠিক তেমনই হাইডার হচ্ছে সিলেন্টেরন। তাহলে অনেকটা খাদ্য নিয়ে কাজ করছে, এজন্যই এটাকে বলা হয় গ্যাস্ট্রোভাস্কুলার ক্যাভিটি। এই তথ্যগুলো তোমরা লিখতে পারো। তাহলে কিউ চিহ্নিত অংশটা হলো সিলেন্টেরন, তার তাৎপর্য বিশ্লেষণ করা হলো। শেষে তুমি তাহলে মতামত দিয়ে দিবে যে হাইডার শরীরের এই অংশটা, সিলেন্টেরন নামের গহ্বরটা মানুষের পরিপাকতন্ত্রের মতো কাজ করে। হাইডার জীবনে এটা তাৎপর্য খুবই বেশি। পরের প্রশ্নতে আমরা চলে যাই। যশোর বোর্ড 2023 সালের একটা কোশ্চিন। প্রশ্নটা বলা হচ্ছে, দেখো, নিডারিয়া পর্বের এক প্রজাতির প্রাণী আছে যারা আত্মরক্ষার জন্য, ডারি হবে না এটা, এক বিশেষ ধরনের কোষ ব্যবহার করে। নিডারিয়া পর্বের একটা প্রাণী মানে হলো হাইড্রার কথা বোঝানো হচ্ছে। তাদের বিশেষ ধরনের কোষ থাকে। বিশেষ ধরনের কোষটা দ্বারা আসলে কি বোঝানো হচ্ছে বলতো? এই যে আত্মরক্ষার জন্য ব্যয় করা, আত্মরক্ষার জন্য ব্যবহার করা বিশেষ ধরনের কোষ কোনটা বলো? হাইড্রার শরীরে কোন কোষটা তার আত্মরক্ষাতে কাজ করে? নিডোসাইড কোষ। আবার এই প্রাণীটার একটা অনন্য বৈশিষ্ট্য হলো তাদের দেহের শ্রম বন্টন বিদ্যমান। এটা কি আসলে অনন্য বৈশিষ্ট্য বলা যায়? না, আমাদের শরীরেও তো শ্রম বন্টন আছে। তো যাই হোক, আমরা হাইডার কথাই দেখছি। হাইডার শরীরের একটা কোষ যা আত্মরক্ষার জন্য ব্যবহার হয় এবং তার শরীরে শ্রম বন্টন বিদ্যমান। গ ঘ প্রশ্নগুলো একটু দেখি। উদ্দীপকে উল্লেখিত প্রাণীটির বিশেষ কোষের গঠন ব্যাখ্যা করো। ওই বিশেষ কোষটা বলতে কি বোঝাচ্ছে বলতো? আত্মরক্ষার জন্য হাইড্রা কোন কোষ ব্যবহার করে? আত্মরক্ষার জন্য হাইড্রা কিন্তু নিডোসাইড কোষ ব্যবহার করে। তাহলে বিশেষ কোষ বলতে আসলে নিডোসাইড কোষ বোঝানো হচ্ছে। আমাদের তাহলে কি নিয়ে আলোচনা করতে হবে? আমাদের নিডোসাইড কোষের গঠন নিয়ে আলোচনা করতে হবে। আমাদের আলোচনার বিষয় হচ্ছে হাইড্রার নিডোসাইড কোষের গঠন। তাহলে আমি এখানে লিখে ফেলি হাইড্রার নিডোসাইড কোষের গঠন। আমাদের আলোচনার বিষয় হচ্ছে হাইড্রার নিডোসাইড কোষের গঠন। নিডোসাইড কোষের গঠন। আমাদের আলোচনার বিষয় হচ্ছে হাইড্রার নিডোসাইড কোষের গঠন। হাইড্রার নিডোসাইড কোষটা দেখতে কেমন সেটা এবার আমরা আলোচনা করব। নিডোসাইড কোষের না দুই রকম চিত্র হয়। নিডোসাইড কোষটা কখনো হাইড্রার শরীরে খোলা অবস্থায় থাকে, আবার হাইড্রার শরীরে কখনো নিডোসাইড কোষগুলা বন্ধ অবস্থায় থাকে। নিডোসাইড কোষ তো কাঁটাওয়ালা কোষ। এই কাঁটাগুলা কখনো বাইরের দিকে বের হয়ে থাকে, কখনো ভেতরের দিকে ঢুকানো থাকে। আমি এখানে একটা ওই ব্যাপারটা তোমাদের একটু বোঝানোর চেষ্টা করি। ধরো এটা হলো হাইড্রা, এগুলো হলো হাইড্রার কোষিকা।
ধরা যাক কর্ষিকা বা গায়ের মধ্যে এই জায়গাতে কিছু ছোট ছোট নিউরোসাইট কোষ আছে। এই যে এই কোষগুলা, এই যে 3টা কোষ দেখছো না, এরাই হলো নিউরোসাইট কোষ। নিউরোসাইট কোষের মধ্যে থেকে দেখো একটা কাঁটা বা একটা সুতা বের হয়ে আছে। নিউরোসাইট কোষগুলো কখনো এই সুতাটাকে বের করে রাখে, আবার কখনো দেখা যায় এরকম অবস্থা নিউরোসাইট কোষের ভেতরে সুতাটা পেঁচানো আছে, সুতাটা বের হয়নি। তাহলে নিউরোসাইট কোষ দুই অবস্থায় পাওয়া যায়, কখনো বাইরের দিকে সূত্রকটা নিক্ষেপ করা অবস্থায় থাকে, কখনো দেখো এরকম ভেতরের দিকে সুতাটা পেঁচানো আছে। দুই রকম ছবি তোমাদের সংক্ষেপে আমি দেখাই। নিউরোসাইট কোষে দুই রকম ছবি তোমাদেরকে আমি একটু সংক্ষেপে দেখাই। ছবিটা আঁকা এখানে একটু দেখাই, তোমরা নিজের মতো করে একটু এঁকে নিও, পরীক্ষায় ছবি আঁকলে মোটামুটি হয়ে যাবে। কারণ আমাদের গঠন ব্যাখ্যা করতে বলেছে, নিউরোসাইট কোষের গঠন ব্যাখ্যা করতে বলেছে। আমরা ছবি এঁকে দু একটা ইনফরমেশন লিখে দিব। তাহলে চলো একটু নিউরোসাইট কোষটা তোমাদেরকে এঁকে দেখায়। নিউরোসাইট কোষটা যখন বন্ধ অবস্থায় থাকে তখন কেমন দেখায় একটু লক্ষ্য করো। নিউরোসাইট কোষটা বন্ধ অবস্থায় কেমন দেখায়, যেহেতু একটা কোষ, কোষের মতোই গোলগাল করে দিলাম, দেখো অনেকটা ডিম্বাকার, তাই না? এই কোষটার নামই হলো নিউরোসাইট। এই কোষটার নামই হলো নিউরোসাইট, নিউরোসাইট কোষ। কিন্তু আসল ব্যাপার হচ্ছে নিউরোসাইট কোষের ভেতরে না একটা থলি থাকে। নিউরোসাইট কোষের ভেতরে দেখো আরেকটা থলি আছে। নিউরোসাইট কোষের মধ্যে দেখো একটা সুন্দর থলি আছে, এই যে থলিটা দেখতে পাচ্ছ, এই থলিটার নাম হলো নেমাটোসিস্ট। এটা খুবই গুরুত্বপূর্ণ ব্যাপার। তাহলে পুরা কোষটার নাম হলো নিউরোসাইট, পুরা কোষের নাম হলো নিউরোসাইট, আর নিউরোসাইট কোষের মধ্যে যে থলিটা আমরা দেখতে পাচ্ছি তার নাম কিন্তু নেমাটোসিস্ট। মনে থাকবে সবার, পুরা কোষের নাম নিউরোসাইট, আর নিউরোসাইট কোষের মধ্যে যে থলি পাই আমরা তার নাম হলো নেমাটোসিস্ট। নিউরোসাইট কোষের কিছু বৈশিষ্ট্য থাকে, সেগুলো একটু সাদা কালিতে দেখাই। নিউরোসাইট কোষের মধ্যে দেখো, কোষ যেহেতু নিশ্চয় সাইটোপ্লাজম থাকবে, কোষ যেহেতু নিশ্চয়ই সাইটোপ্লাজম থাকবে, কোষ যেহেতু নিশ্চয়ই নিউক্লিয়াস থাকবে, নিউক্লিয়াস থাকবে, একটা জিনিস এক্সট্রা থাকে যেটা সাধারণত অন্য কোষে পাওয়া যায় না, সেটা হচ্ছে এরকম পেঁচানো 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 বেশ কিছু সুতা থাকতে পারে। এই সুতাগুলোকে বলা হয় ল্যাসো। নিউরোসাইট কোষের মধ্যে এক ধরনের পেঁচানো সুতা থাকতে পারে, এক ধরনের মাসল থাকতে পারে, মাসল ফাইবার, যাদের নাম হলো ল্যাসো। এগুলা নিউরোসাইট কোষের বৈশিষ্ট্য। নেমাটোসিস্ট নামের যে থলিটা আছে না, এর আবার কিছু বৈশিষ্ট্য আছে। নেমাটোসিস্টের বৈশিষ্ট্যগুলো একটু লক্ষ্য করো তোমরা। নেমাটোসিস্ট নামের থলের ভেতরে দেখো এরকম একটা শক্ত জায়গা পাওয়া যায়। এই যে শক্ত জায়গাটা, এই জিনিসটাকে বলা হয় বাট বা শ্যাফট। এই জিনিসটার নাম হলো বাট অথবা শ্যাফট। এর গায়ে দেখো অনেক সুতা এভাবে পেঁচিয়ে পেঁচিয়ে থাকে, এগুলা হলো সূত্রক। এগুলা হলো সূত্রক। নেমাটোসিস্টের মধ্যে সুতা পেঁচানো থাকে, বাট বা শ্যাফট থাকে। উপরের দিকে দেখো এরকম একটা ঢাকনা থাকে, এই ঢাকনাটার নাম হলো অপারকুলাম। অপারকুলাম। আর ঢাকনাটাকে ছোট্ট একটা ক্লিপ দিয়ে আটকে রাখা হয়, এই ক্লিপটার নাম হলো নিডোসিল। এটা ট্রিগারের মতো কাজ করে, নিডোসিল। নিডোসিল নামের এই জিনিসটা কিন্তু ট্রিগারের মতো কাজ করে, ট্রিগারের মতো কাজ করে। সবাই স্ট্রাকচারটা বুঝতে পারছো? স্ট্রাকচারটা বুঝতে পারছো? অপারকুলাম ঢাকনা, নিডোসিল হলো ট্রিগারের মতো কাজ করবে, নিডোসিল ট্রিগারের মতো কাজ করবে। শক্ত জায়গাটার নাম বাট বা শ্যাফট, সুতা আছে যার নাম সূত্রক, থলিটার নাম হলো নেমাটোসিস্ট। ওকে, এই সবুজ রঙের সবকিছুর নাম হলো নেমাটোসিস্ট, আর এই সাদা রঙের বাদ বাকি যা দেখাচ্ছে এগুলো হলো নিউরোসাইট কোষের অংশ। এইটুকু বুঝছো কিনা তোমরা? এখন তোমাদের তো বললাম যে সূত্রকটা পেঁচানো অবস্থায় থাকতে পারে। ধরা যাক এই জায়গাতে একটা খাদ্যবস্তু আসলো, সঙ্গে সঙ্গে সূত্রকটা বাইরে বেরিয়ে আসবে। সূত্রকটা বাইরে বেরিয়ে আসলে তখন এই নিউরোসাইট কোষটাকে কেমন দেখায় সেটা এবার তোমাদের বোঝাবো। প্রথমে যেটা হয়, নিডোসিল নামে যে ট্রিগারটা আছে না, এই ট্রিগারটা এখান থেকে সরে যায়, ট্রিগারটা এখান থেকে সরে যায়, অপারকুলাম নামের ঢাকনাটা খুলে যায়, বাট বা শ্যাফট তখন বাইরে বেরিয়ে আসে। বাট বা শ্যাফট তখন বাইরে বেরিয়ে আসে, সূত্রকটাও বাইরে বেরিয়ে চলে যায়। এই ঘটনাটা ঘটে। আমি তোমাদের এই ছবিটা আবার এঁকে দেখাই। সূত্রক যখন বাইরে বের হয়ে যায় তখন কেমন দেখায় দেখো। আরেকটা নিউরোসাইট কোষ আমরা দেখব, সূত্রকটা যখন বাইরে বের হয়ে যায় তখন কেমন দেখায় একটু লক্ষ্য করো। ওকে, লক্ষ্য করো, এই পুরা কোষটার নাম হলো শিট, পুরা কোষটার নাম হচ্ছে নিউরোসাইট। ভেতরে থাকবে নিশ্চয়ই সাইটোপ্লাজম, নিউক্লিয়াস থাকবে একটা ঘন জায়গা,
এবং পেঁচানো পেঁচানো বেশ কিছু সুতা পাওয়া যাবে যাদের নাম হলো ল্যাসো। এগুলা তো আগের মতোই। ভেতরে একটা থলি পাওয়া যাবে, ভেতরে যে থলিটা পাওয়া যাচ্ছে এই থলিটার নামই হলো নেমাটোসিস্ট। এই থলিটার নাম হলো নেমাটোসিস্ট। সুতা যখন বাইরে বেরিয়ে যায় চেহারা কিন্তু বদলে যায়। সুতা বাইরে বেরিয়ে গেলে এই বাট বা শ্যাফটটাও বাইরে বেরিয়ে আসে। তাহলে দেখো বাট বা শ্যাফট বাইরে বেরিয়ে আসলো, সুতাগুলাও দেখো এরকম বাইরে বের হয়ে চলে গেল। এটা কেন হলো? কারণ অপারকুলাম নামে ঢাকনাটা খুলে গেল। অপারকুলাম নামে ঢাকনা খুলে গেছে কেন? কারণ নিডুসিল নামে ট্রিগারটা এও সরে গেছে। তাহলে এই জিনিসগুলোর নামই হলো সূত্রক, এটার নাম হলো অপারকুলাম, এই জিনিসটার নাম হলো নিডুসিল, আর এই শক্ত জায়গাটার নাম হলো বাট বা শ্যাফট, আর সূত্রক তো বাইরে বের হয়ে গেছে। বুঝতে পারছো? তাহলে দুই রকম ছবি। এটা হচ্ছে যখন সূত্রকটা ভেতরে ঢুকানো ছিল, আর এখানে যখন সূত্রকটা বাইরে বের করা হয়েছে। তাহলে নিডুসাইড কোষে দুই রকম ছবি পাওয়া যায়। এখন তোমরা বলতে পারো যে স্যার কোনটা আঁকবো? আমার মনে হয় দুটো আঁকাই ভালো। যদি একটা আঁকতে চাও তাহলে এটা আঁকা লাগবে, পরেরটা। এটা না এঁকে তখন এটা আঁকতে হবে, কারণ এখানে আসল ছবিটা দেখানো হচ্ছে যে সূত্রকটা বাইরে বের হয়ে গেছে। এটাই হলো বিশেষ কোষের গঠন বা নিডোসাইট কোষের গঠন। সবাই বুঝছো এই ব্যাপারটা? এই হচ্ছে হাইড্রার বিশেষ কোষের গঠন বা নিডোসাইট কোষের গঠন। নিডোসাইট কোষের গঠন হয়ে গেল। পরের প্রশ্নতে আমরা চলে যাই। পরের প্রশ্নতে দেখো কি বলা হচ্ছে, একই উদ্দীপক বলা হচ্ছে, উদ্দীপকে উল্লেখিত শেষ বাক্যটির বিশ্লেষণ করে। শেষ বাক্য কি? তাদের বৈশিষ্ট্য হলো তাদের দেহে শ্রম বন্টন বিদ্যমান। এটা খুব গুরুত্বপূর্ণ একটা জিনিস। হাইড্রার শ্রম বন্টন আমাদের জানতে হবে। আমাদের হাইড্রার শ্রম বন্টন জানতে হবে। হাইড্রার শ্রম বন্টন জানতে হবে। হাইড্রার শ্রম বন্টন নিয়ে আমরা আলোচনা করব। শ্রম বন্টন মানে কি বলতো? হাইড্রার শরীরে নানান কাজ হয়, তার শরীরের কোন অংশটা কোন কাজ করে এই টাইপের একটা আলোচনা। হাইড্রার শরীরের কোন অংশটা কি কাজ করে সেটা নিয়ে আবার আমাদের আলোচনা করতে হবে। হাইড্রার শরীরের কোন জায়গা কোন অঙ্গ কে কি কাজ করে সেটা নিয়ে আমাদের আলোচনা করতে হবে। আমি হাইড্রার ছবিটা এখানে সংক্ষেপে তোমাদের একটু দেখাই বলে দিই যে হাইড্রার শরীরের কোন অংশটা কোন কাজ করে। প্রথমে আমি তোমাদেরকে একটু বলবো হাইড্রার শরীরে আঙ্গিক সমবন্টন মানে কোন অঙ্গটা কি কাজ করে। প্রথমে আমরা আলোচনা করব হাইড্রার শরীরের আঙ্গিক শ্রম বন্টন। কোন অঙ্গ কি কাজ করে এই সম্পর্কে একটা আলোচনা। আঙ্গিক শ্রম বন্টন, এটা মনে করো হাইড্রার শরীর। এই জিনিসগুলোর নাম হলো কোর্সিকা। তোমরা জানো এদের নাম হলো কোর্সিকা। কোর্সিকার কাজ কি বলতো? কোর্সিকার কাজ অনেক। কোর্সিকা ব্যবহার করে হাইড্রা শিকার করে। কোর্সিকা ব্যবহার করে সে হচ্ছে শত্রুকে আঘাত করে মানে আত্মরক্ষা করে। কোর্সিকা ব্যবহার করে সে চলাচল করে। তাহলে আমি এগুলো লিখে ফেলি। কোর্সিকার কাজ হলো শিকার করা, আত্মরক্ষা করা, তাকে চলাচল করতে সাহায্য করা মানে চলন করা, এগুলা হলো কোর্সিকার কাজ। এই জায়গাতে থাকবে তার হলো মুখ, তার মুখছিদ্র। মুখছিদ্রের কাজ কি? খাদ্য গ্রহণ করা। মুখছিদ্রের কাজ কি হবে তাহলে বলো? খাদ্য গ্রহণ করা। দেহের বাকি অংশটাকে কি বলা হয়? দেহকাণ্ড। দেহকাণ্ড। হাইড্রার শরীরের দেহের বাকি অংশকে বলা হয় দেহকাণ্ড। দেহের কাজ কি? দেহের তো মেন কাজ হচ্ছে দেহটাকেই ধারণ করা, তবে দেহটা তাকে চলাচল করতে সাহায্য করে। এছাড়াও দেহতে শুক্রাণু ডিম্বাণু তৈরি হয় এবং দেহ মুকুল তৈরি করে। তাহলে চলনে সাহায্য করে তার দেহ। তাকে দেহ না থাকলে সে চলবে কি করে? দেহতেই কিন্তু মুকুল তৈরি হয়। মুকুল তৈরি বা মুকুল উদ্গম, এবং এখানে কিন্তু শুক্রাণু ডিম্বাণু তৈরি হয়। শুক্রাণু ডিম্বাণু তৈরি, এগুলা হলো দেহের কাজ। নিচে আছে পদতল। পদতলের কাজ কি? কোনো জায়গায় আটকে থাকতে সাহায্য হওয়া। অনেক সময় পদতলে বাবল তৈরি হয়, এতে করে হাইড্রা ভেসে উঠতে পারে। তাহলে পদতল আমরা লাস্ট পাচ্ছি। পদতলের কাজ কি? আটকে থাকা, কোনো সারফেসের সঙ্গে আটকে থাকা। এছাড়া আরো কাজ আছে। আর কাজ কি? বুদবুদ তৈরি করা। এগুলো হলো পদতলের কাজ।
আমরা আঙ্গিক শ্রম বন্টন জানলাম, কোন অঙ্গ কি কাজ করে, কাজের আমরা ভাগ বাটোয়ারা জানলাম। এবার তার কোষীয় সমবন্টন সম্পর্কে আমরা জানবো। হাইড্রা শরীরে মোটামুটি 7 ধরনের কোষ থাকে শরীরের বাইরে, এবং শরীরের ভেতরের দিকে 5 ধরনের কোষ থাকে। তো এই 5 ধরনের কোষ মোটামুটি কমন, তো 7 ধরনের কোষ সর্বমোট আমরা চিন্তা করতে পারি। এই 7 ধরনের কোষ কোন কোষ কি কাজ করে সেটা নিয়ে যদি আমরা জানি, তখন সেটা হবে কিন্তু হাইড্রার কোষীয় সমবন্টন শ্রমবন্টন। এবার আমরা জানবো হাইড্রার কোষীয় শ্রমবন্টন। হাইড্রার কোষীয় সমবন্টন শ্রমবন্টন, কোষীয় শ্রমবন্টন, হাইড্রার শরীরের কোষীয় শ্রমবন্টন, এটা সম্পর্কে আমরা একটু জানবো। কোন কোষ কি কাজ করে? প্রথমে যদি আমি বলি, হাইড্রার শরীরে সবচেয়ে বেশি যে কোষটা থাকে তার নাম হচ্ছে পেশি আবরণী কোষ। পেশি আবরণী কোষ তাকে চলতে সাহায্য করে এবং তার দেহটাকে রক্ষা করে। হাইড্রার শরীরে সবচেয়ে বেশি আছে হলো পেশি আবরণী কোষ। পেশি আবরণী কোষ। এই পেশি আবরণী কোষের কাজ কি বলো? পেশি আবরণী কোষের কাজ হলো চলন, মানে তাকে চলাচল করতে সাহায্য করা এবং প্রতিরক্ষা দেওয়া। প্রতিরক্ষা দেওয়া এগুলা হচ্ছে তাহলে তার কোষীয় সমবন্টনের প্রথম পেশি আবরণী কোষের কাজ। দ্বিতীয়ত তোমরা জানো হাইড্রার শরীরে আরো একটা কোষ খুবই গুরুত্বপূর্ণভাবে থাকে, তার নাম হলো গ্রন্থি কোষ। বিভিন্ন আঠা ক্ষরণ করা এবং খাবার পরিপাকের জন্য এনজাইম ক্ষরণ করা। আসলে দেখো, গ্রন্থি কোষগুলো যদি শরীরের বাইরের দিকে থাকে তাহলে আঠা ক্ষরণ করে একটা সারফেসে হাইড্রাকে আটকে থাকতে সাহায্য করে। আর যদি এই গ্রন্থি কোষগুলো শরীরের ভেতরের দিকে থাকে তখন তারা এনজাইম ক্ষরণ করে। এনজাইম ক্ষরণ করার মাধ্যমে তাদের খাবার পরিপাকে সাহায্য করে। গ্রন্থি কোষের কাজ বুঝলাম। এরপরে যে কোষটার কথা বলা যেতে পারে তার নাম হলো ইন্টারস্টিশিয়াল কোষ। ইন্টারস্টিশিয়াল কোষ। ইন্টারস্টিশিয়াল কোষ। ইন্টারস্টিশিয়াল কোষ আসলে কি কাজ করে? এরা প্রয়োজনে যে কোনো কোষের পরিণত হতে পারে। বিশেষ করে হাইড্রার পুনরুৎপত্তিতে এ সবচেয়ে বেশি ভূমিকা রাখে। হাইড্রার পুনরুৎপত্তিতে সে ভূমিকা রাখে। মুকুল তৈরি করে, মুকুল শুক্রাণু ডিম্বাণু তৈরি করে, মুকুল তৈরি করে, শুক্রাণু ডিম্বাণু তৈরি করে। এগুলো তৈরি করতে ইন্টারস্টিশিয়াল কোষটা কাজ করে। আরো কিছু কোষ আছে হাইড্রার শরীরে, আরো কিছু কোষ আছে, যেমন হাইড্রার শরীরের বাইরের দিকে থাকে হলো নিডোসাইট কোষ। হাইড্রার শরীরের বাইরের দিকে থাকে হলো নিডোসাইট কোষ। এই নিডোসাইট কোষ কিন্তু হাইড্রার শিকার করতে সাহায্য করে। কাঁটাওয়ালা কোষ তো, শিকারের শরীরে সে এটা কাঁটাতে বিঁধে দেয়। এটা হলো শিকারে সাহায্য করে, আত্মরক্ষায় সাহায্য হয়, আত্মরক্ষা করে। তারপরে হলো চলন করতেও সাহায্য করে। নিডোসাইট গেল, আরো দু একটা আছে সেগুলা লিখি। জনন কোষ। জনন কোষ মানে ওই শুক্রাণু ডিম্বাণুর কথা বোঝানো হচ্ছে। এরা হাইড্রার প্রজননে সাহায্য করে। এরা হলো প্রজনন করে। শুক্রাণু ডিম্বাণু। জনন কোষ মানে শুক্রাণু ডিম্বাণু। আরো দুটা কোষ আছে, একটা হলো স্নায়ু কোষ আর একটা হলো সংবেদী কোষ। সংবেদী কোষের কথা আগে বলি। সংবেদী কোষ। সংবেদী কোষ হচ্ছে বিভিন্ন জায়গা থেকে সংবেদ গ্রহণ করে। মনে করো যে আমাদের গায়ের মধ্যে এখানে তুমি একটু চিমটি দিচ্ছ, চিমটিটার আমি অনুভূতি টের পাচ্ছি না, চিমটির অনুভূতি টের পাচ্ছি আমার শরীরে সংবেদী কোষ দিয়ে। এরকম হাইড্রার শরীরে সংবেদী কোষ থাকে, তারা হলো সংবেদ গ্রহণ করে। সংবেদী কোষগুলো সংবেদ গ্রহণ করে। এছাড়াও কি আছে? হাইড্রার শরীরে স্নায়ু কোষ আছে। আমাদের শরীরেও তো স্নায়ু কোষ আছে, আমাদের নিউরন আছে না? এই নিউরনগুলো আমাদের কি করছে? আমাদের অনুভূতিগুলোকে পরিবহন করছে, আমাদের ডিসিশন নিতে সাহায্য করছে। তাহলে সংবেদ পরিবহন। সংবেদ পরিবহন। সংবেদ পরিবহন করছে। এই হচ্ছে কোষীয় শ্রম বন্টন। হাইড্রার শরীরে দুই রকম তাহলে শ্রম বন্টন দেখা যায়। আঙ্গিক শ্রম বন্টন, কোন অঙ্গ কি কাজ করে তার একটা বন্টন পড়লাম। আর কোষীয় সমবন্টনে আমরা পড়লাম হাইড্রার শরীরে 7 রকম কোষ, কোন কোষ কি কাজ করলো। ঠিক আছে, এই শ্রমবন্টন টপিকটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, বারবার পরীক্ষায় আসে। তোমরা বুঝতে পারছো ব্যাপারগুলা?
ওকে, বুঝতে পারলে পরের টপিকে চলে যাই আমরা। পরের সিকিউটা একটু দেখার চেষ্টা করি কি লেখা আছে। কুমিল্লা বোর্ড 2023 সালের একটা প্রশ্নটা একটু সবাই লক্ষ্য করো। প্রশ্নতে কি বলা হচ্ছে, একাদশ শ্রেণীর ছাত্রী মেধা জীববিজ্ঞান ক্লাসে দ্বিস্তরী শান্ত স্বভাবের একটা প্রাণী সম্পর্কে জানতে পারলো। বুঝতেই পারছে হাইড্রার কথা বলছে। এরা কলা সংগঠন মাত্রার হলেও এদের দেহে উন্নত প্রাণীদের ন্যায় শ্রমবন্টন রয়েছে। কলা সংগঠন মানে কি বুঝতে পারছো? শরীরের মধ্যে টিস্যু থাকবে, শরীরের মধ্যে টিস্যু থাকবে। হাইড্রার শরীরে টিস্যু আছে। হাইড্রার শরীরে কয়টা টিস্যু আছে বলতে পারবে তোমরা? হাইড্রার শরীরে কিন্তু টিস্যু রয়েছে দুইটা। হাইড্রার শরীরে বাইরে রয়েছে এপিডার্মিস আর ভেতরে রয়েছে গ্যাস্ট্রোডার্মিস। হাইড্রার শরীরে দুইটা টিস্যু রয়েছে। তাহলে হাইড্রার শরীরের এরকম টিস্যু সংগঠন রয়েছে এবং এদের মধ্যে কি রয়েছে? শ্রম বন্টন রয়েছে। সে আরো জানতে পারলো, মেধা কি জানতে পারলো, শৈবালের সাথে এর মিথুজীবিতা রয়েছে। হাইড্রা কিন্তু এক ধরনের শৈবালের সঙ্গে মিথুজীবিতা প্রদর্শন করে, অর্থাৎ হাইড্রা শৈবালের সঙ্গে মিলেমিশে বাস করে। সেই পদ্ধতিটাও আমরা জানবো। প্রথমেই দেখো গ প্রশ্নটা বলা হচ্ছে উদ্দীপকের প্রাণীটির শ্রমবন্টন বর্ণনা করো। আমরা ইতিমধ্যে এটা জেনেছি, এই যে আমরা হাইড্রা শ্রমবন্টন জানলাম, তাহলে নতুন করে এই প্রশ্নটা আর জানা লাগছে না। এই উত্তর হয়ে গেল। পরেরটাতে চলে যায়। পরের প্রশ্নতে কি বলা হচ্ছে, উদ্দীপকের শেষোক্ত বিবৃতিটির বিশ্লেষণ করো। লাস্ট লাইনে কি বলা হচ্ছে, শৈবালের সাথে মিথুজীবিতা প্রদর্শন করে। হাইড্রা শৈবালের সাথে মিথুজীবিতা প্রদর্শন করে, এর মানে কি? হাইড্রা শৈবালের সাথে মিথুজীবিতা প্রদর্শন করে, এর মানে কি? একটু বোঝার চেষ্টা করি আমরা এটা। মিথুজীবিতা কি জানো? দুটা জীব একসাথে বাস করবে। দুটা জীব একসাথে বাস করলে সেটাকে বলা হয় মিথুজীবিতা। হাইড্রা শৈবালের সাথে, সব হাইড্রা না, সব শৈবালও না, নির্দিষ্ট কিছু হাইড্রা নির্দিষ্ট কিছু শৈবালের সাথে একে অপরের সাথে একসাথে বাস করে এবং একে অপরকে হেল্প করে, এরকম একটা সম্পর্ক রয়েছে। সেই সম্পর্কটা নিয়ে আমরা জানবো। আমি আগে উদাহরণটা তোমাদেরকে বলে দিই। ধরা যাক এটা হলো একটা হাইড্রা, এটা হলো একটা হাইড্রা। এটা যে কোনো হাইড্রা না, কিন্তু এই হাইড্রাটার স্পেসিফিক নাম আছে। এর নাম হলো, এই হাইড্রাটার নাম হলো ক্লোরোহাইড্রা। এই হাইড্রাটার নাম হলো ক্লোরোহাইড্রা। ক্লোরোহাইড্রা, এই হাইড্রাটার নাম হলো ক্লোরোহাইড্রা। হাইড্রার শরীরে তো আরো একটা স্তর থাকে, তাই না? এটা হলো ভেতরের স্তর, তোমরা জানো। ভেতরের স্তরটার নাম হলো গ্যাস্ট্রোডার্মিস। ধরা যাক এই হাইড্রাটা কোনো এক সময় একটা শৈবালকে খেয়ে ফেলেছিল, তারপরে শৈবালটা তার পেটের মধ্যে এসে এই জায়গাতে আটকা পড়ে গেছে। এখন শৈবালটা হাইড্রাকে রিকোয়েস্ট করছে যে হাইড্রা তুমি আমাকে হজম করে ফেলো না, আমি তোমাকে খাবার টাবার তৈরি করে দিব। শৈবাল হাইড্রাকে প্রস্তাব দিচ্ছে যে হাইড্রা তুমি আমাকে ধ্বংস করো না, মেরে ফেলো না, আমি তোমাকে খাবার টাবার তৈরি করে দিব, এতে করে তোমারও লাভ হবে, আমারও বেঁচে থাকা হবে। তখন হাইড্রা বলে যে ঠিক আছে, তাহলে তুমি থাকো। শৈবালটা তাহলে হাইড্রার কোন জায়গাতে অবস্থান করে বলতো? হাইড্রা শরীরের ভেতরের স্তরে, এই জায়গাটার নাম হলো গ্যাস্ট্রোডার্মিস। তাহলে বেশ কিছু শৈবাল, যেগুলো সবগুলো কিন্তু শৈবাল, 8-10টা তোমাদের শৈবাল দেখাচ্ছে এখানে। এই শৈবালগুলো হাইড্রার ভেতরের স্তরে বা গ্যাস্ট্রোডার্মিসে এসে আশ্রয় নেয়। তাহলে এগুলাই হচ্ছে সেই শৈবাল। শৈবালগুলো হাইড্রার গ্যাস্ট্রোডার্মিসে এসে আশ্রয় নিল। সব শৈবাল না, কিন্তু একটা বিশেষ শৈবাল যার নাম হলো জুক্লোরেলা। ক্লোরেলা, খুব ভালো করে এই দুটো নাম তোমাদের মনে রাখতে হবে। কোন হাইড্রা? ক্লোরোহাইড্রা। কোন শৈবাল? জুক্লোরেলা। এই দুইটা জীব, একটা হাইড্রা এবং একটা শৈবাল, এরা একে অপরের সঙ্গে একসাথে অবস্থান করে। এই সম্পর্কটাকে কিন্তু বলা হয় মিথুজীবিতা। এই জিনিসটার নামই হলো মিথুজীবিতা। এটা করে লাভ কি? দুজনেরই লাভ। হাইড্রারও লাভ হয়, শৈবালেরও লাভ হয়। হাইড্রার কি লাভ হয় এবং শৈবালের কি লাভ হয় সেটা আমি তোমাদের একটু বুঝাবো। তোমরা জানো শৈবাল মানে কিন্তু সালোক সংশ্লেষী, তার মানে শৈবাল খাবার তৈরি করতে পারে। শৈবাল মানে কিন্তু সালোক সংশ্লেষণ, তাই না? শৈবাল মানে হচ্ছে সালোক সংশ্লেষণ। শৈবালরা কিন্তু খাবার তৈরি করতে পারে। সালোক সংশ্লেষণের বিক্রিয়াটা কেমন ছিল বলতো? কার্বন ডাই অক্সাইড এবং পানি বিক্রিয়া করে সেখান থেকে তৈরি হয় খাদ্যবস্তু এবং অক্সিজেন। তাহলে শৈবাল সালোক সংশ্লেষণ করে, আর সালোক সংশ্লেষণের মধ্যে কিন্তু এই বিক্রিয়াটা হয়। শৈবালের মধ্যে সালোক সংশ্লেষণ হয় আর সালোক সংশ্লেষণে এই বিক্রিয়াটা হয়। এই বিক্রিয়া হলে যা যা প্রোডাক্ট উৎপন্ন হয়, শৈবাল এই উপাদানগুলোকে হাইড্রার সাথে শেয়ার করে। অর্থাৎ হাইড্রা শৈবালের থেকে কোন কোন উপকার পায়, হাইড্রা কোন কোন উপকার পায় সেগুলো আমি একটু লিখি। তারপর আমি লিখবো যে শৈবাল কোন কোন উপকার পায় হাইড্রার থেকে। না হয় উল্টাভাবেও লেখা যেতে পারে, হাইড্রা কোন কোন উপকার করে আর শৈবাল কোন কোন উপকার করে সেগুলো লেখা যেতে পারে। যে কোনো একটা আগে লেখা যেতে পারে। আমি তাহলে আগে শৈবালেরটাই লিখি। শৈবাল কি কি উপকার করলো হাইড্রার? শৈবাল হাইড্রাকে খাবার তৈরি করে দেয়।
অর্থাৎ খাদ্যবস্তু দেয়, সংকেত না লিখি, খাদ্য প্রস্তুত করে দেয়। শৈবাল কি কি উপকার করে? হাইড্রার জন্য খাবার বানায় দেয়। শুধু কি শৈবাল খাবার তৈরি করে? না, এই যে কার্বন অক্সিজেনও তৈরি করে, অক্সিজেন প্রস্তুত করেও দেয়। তাহলে হাইড্রার কিন্তু খাবার এবং অক্সিজেন কোনো কিছু নিয়ে চিন্তা নাই, দুটোই শৈবাল তৈরি করে দিচ্ছে। শুধু তাই নয়, হাইড্রার শরীরে যে কার্বন ডাই অক্সাইড তৈরি হচ্ছে না, এটা তো খারাপ উপাদান, কার্বন ডাই অক্সাইডটাকেও অপসারণ করে। মানে শৈবাল যখন সালোক সংশ্লেষণ করে তখন কার্বন ডাই অক্সাইডটা ব্যবহার হয়ে যায়, এতে করে হাইড্রার শরীরে কার্বন ডাই অক্সাইড থাকে না, অর্থাৎ কার্বন ডাই অক্সাইড অপসারণ করে, এটাও কিন্তু হাইড্রা করে, কার্বন ডাই অক্সাইড অপসারণ করে। এই তিনটা উপকার শৈবাল হাইড্রার জন্য করলে, এবার হাইড্রা শৈবালের জন্য কোন কোন উপকার করে লক্ষ্য করো। হাইড্রা শৈবালের কোন কোন উপকার করে? হাইড্রা প্রথমত শৈবালটাকে আশ্রয় দিল, এটা কিন্তু অনেক বড় একটা উপকার। তাহলে প্রথম উপকারটা হলো আশ্রয়। দেখো, খাবার তৈরি করতে পানি লাগবে, এই পানিটাও কিন্তু হাইড্রা তাকে সরবরাহ করে, অর্থাৎ পানি প্রদান, H2O প্রদান। যদিও এই কার্বন ডাই অক্সাইডটা শৈবালের জন্য, হাইড্রার জন্য এটা হলো বর্জ্য। কার্বন ডাই অক্সাইড হাইড্রার জন্য তো খারাপ উপাদান, বর্জ্য, কিন্তু ওটা তো শৈবালের জন্য ইম্পর্টেন্ট। তারপরও হাইড্রা কি করে? শৈবালকে কার্বন ডাই অক্সাইড প্রদান করে, তার মানে কার্বন ডাই অক্সাইড প্রদান। এই কাজগুলো আসলে হাইড্রা করছে। তাহলে হাইড্রা শৈবালটাকে আশ্রয় দিচ্ছে, খাবার বানানোর কাঁচামালগুলো দিচ্ছে। শৈবাল হাইড্রাকে কি দিচ্ছে? খাবার, অক্সিজেন দিচ্ছে, তার শরীর থেকে খারাপ উপাদানগুলোকে অপসারণ করছে, বর্জ্য অপসারণ করছে। এভাবে দুজন একে অপরকে সাহায্য করে। এভাবে দুজন যদি একে অপরকে সাহায্য করে সহযোগিতার একটা সম্পর্ক সৃষ্টি করে, সেটাকেই কিন্তু বলি আমরা মিথুজীবিতা। তাহলে এইটা আমরা হলো মিথুজীবিতা সম্পর্কে কিন্তু জানলাম, তাই না? আমরা পরের সিকিউটাতে চলে যাই। পরের সিকিউটা একটু লক্ষ্য করো তোমরা। বলা হচ্ছে হাইড্রাতে হিপনোটক্সিন পূর্ণ বিশেষ ধরনের কোষ রয়েছে, যা দিয়ে, দাঁড়টা হবে না, প্রাণীটি আত্মরক্ষা ও খাদ্য গ্রহণের কাজ হয়। তাহলে এখন কি বলা হচ্ছে? উদ্দীপকে উল্লিখিত প্রাণীটির বিশেষ ধরনের চিহ্নিত কোষ সম্পর্কে আলোচনা করো বা চিত্রটা অঙ্কন করো, এরকম একটা প্রশ্ন বলা হচ্ছে। বলতে হিপনোটক্সিন পূর্ণ বিষাক্ত রসপূর্ণ যে কোষ রয়েছে, বিশেষ ধরনের কোষ দ্বারা আসলে কোন কোষ বোঝানো হয়েছে? নিডোসাইট কোষ বোঝানো হয়েছে। এখানে নিডোসাইট কোষ বোঝানো হয়েছে। আর নিডোসাইট কোষের ছবি কিন্তু আমরা ইতোমধ্যে আঁকা দেখেছি, এই যে নিডোসাইট কোষের ছবি। নিডোসাইট কোষের তো ছবি এঁকে দিয়েছি, তাহলে নতুন করে আর আমাদের এটা লিখতে হবে না। তাহলে এই উত্তরটা আমাদের জানা হয়েছে। আবার দেখো, ঘ প্রশ্নটা বলা হচ্ছে নিম্ন শ্রেণীর উদ্ভিদের সাথে উদ্দীপকের উল্লিখিত প্রাণীটির সম্পর্ক বিশ্লেষণ করো। হাইড্রা শৈবালের সাথে, নিম্ন শ্রেণীর উদ্ভিদ বলতে এখানে আসলে শৈবাল বোঝানো হচ্ছে, নিম্ন শ্রেণীর উদ্ভিদ কিন্তু শৈবাল বোঝানো হচ্ছে। তাহলে শৈবালের সাথে হাইড্রার সম্পর্ক বিশ্লেষণ করো, তার মানে শৈবাল এবং হাইড্রার মিথুজীবিতা, এটাও আমরা ইতিমধ্যে পড়েছি। এই যে দেখো, আমরা তো হাইড্রার মিথুজীবিতা এখানে জানলাম, তাহলে নতুন করে আর জানার প্রয়োজন হচ্ছে না আমাদের। তাহলে এই সিকিউটা কিন্তু আমরা পুরোপুরি জেনে ফেলছি, তাই না? তাহলে নতুন একটা সিকিউ আমরা দেখবো, এটা কিন্তু আমাদের জানা হয়ে গেল, এটা নিয়ে আমাদের পড়ার আর কিছু নাই। অন্য একটা সিকিউ দেখি। প্রাণী জগতে একটি প্রাণী আছে যার স্বাভাবিক মৃত্যু হয় না। তার মানে বুঝতেই পারছো এই প্রাণী দ্বারা আসলে হাইড্রাকে বোঝানো হচ্ছে। উদ্দীপকে প্রাণীটির শনাক্তকারী বৈশিষ্ট্যগুলো উল্লেখ করো। উদ্দীপকের প্রাণীটির শনাক্তকারী বৈশিষ্ট্যগুলো উল্লেখ করো, তার মানে একটা হাইড্রার শরীরের যে অংশগুলো আছে সেগুলো তোমাকে লিখতে হবে। হাইড্রার শরীরের অংশগুলো তোমাকে লিখতে হবে। ধরা যাক এটা হলো একটা হাইড্রা, হাইড্রার শরীরের দুইটা স্তর। হাইড্রার শরীরে এরকম কিছু জিনিসপত্র থাকে যাদের নাম হলো কোর্সিকা, তাই না? এখন আমি যদি হাইড্রার শরীরের সমস্ত ইনফরমেশন গুলো একটার পর একটা লিখি, তাহলে কেমন দাঁড়ায় ব্যাপারটা, শনাক্তকারী বৈশিষ্ট্যগুলো কেমন হবে? তাহলে হাইড্রার শনাক্তকারী বৈশিষ্ট্য, হাইড্রার শনাক্তকারী বৈশিষ্ট্য। প্রথম বৈশিষ্ট্যটা হচ্ছে হাইড্রা কিন্তু অত্যন্ত ক্ষুদ্র। হাইড্রা কিন্তু কেমন? ক্ষুদ্র। হাইড্রার দৈর্ঘ্য মোটামুটি 1 থেকে 3 হচ্ছে সেন্টিমিটার পর্যন্ত হতে পারে, 1 থেকে 3 সেন্টিমিটার। আমি সংক্ষেপে লিখছি, তোমরা একটু বিস্তারিত লিখতে পারো। হাইড্রার শরীরটা দেখো অনেকটা লম্বা, তুমি লম্বা বরাবর অনেকবার কাটতে পারবে, তার মানে অরীয় প্রতিসাম্য, অরীয় প্রতিসাম্য, অরীয় প্রতিসাম্য। ঠিক আছে, এরপরে শরীর থেকে দু একটা তথ্য লিখি।
হাইডার শরীরের মধ্যে অনেকগুলো কোষিকা বিদ্যমান, এই যে এই জিনিসগুলোর নাম তো কোষিকা, তাই না? তাহলে এটা লিখি, 6 থেকে 10টি কোষিকা থাকে। এই যে কোষিকাগুলোর সংখ্যা 6 থেকে 10টা হতে পারে, কোষিকা থাকে, 6 থেকে 10টা কোষিকা থাকে। হাইডার শরীরের মধ্যে একটা মুখ আছে, খুব ক্ষুদ্র 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 একটা মুখ আছে, ছোট্ট একটা মুখ আছে, মুখের নিচে আছে হলো হাইপোস্টম। তাহলে মুখ, ছিদ্র এবং হাইপোস্টম বিদ্যমান, হাইপোস্টম বিদ্যমান। মুখ ছিদ্র এবং হাইপোস্টম বিদ্যমান, এটা আমাদের মনে রাখতে হবে। তারপরের বৈশিষ্ট্যগুলো একটু লক্ষ্য করো তোমরা, আরো কিছু বৈশিষ্ট্য লিখে দিই। হাইডার শরীরে এটা হলো লম্বা দেহ, এটা হলো দেহ কাণ্ড। দেহ কাণ্ডতে কি হয়, মাঝে মধ্যে এরকম মুকুল থাকতে পারে, মুকুল থাকে, তাই না? হাইডার দেহ কাণ্ডে মুকুল থাকে। লক্ষ্য করো হাইডার শরীরে কিন্তু দুইটা স্তর, বাইরের স্তরটার নাম হলো এপিডার্মিস, ভেতরের স্তরটার নাম হলো গ্যাস্ট্রোডার্মিস। এপিডার্মিস, গ্যাস্ট্রোডার্মিস থাকে। এপিডার্মিস, গ্যাস্ট্রোডার্মিস থাকে। শরীরের একদম ভেতরের যে গহ্বরটা, এটার নাম তো সিলেন্টেরন, সিলেন্টেরন থাকে। সিলেন্টেরন থাকে। আর একটা জিনিস বলা যেতে পারে, সেটা হলো তার পদতল, পদতল থাকে। এই তো, এগুলাই হলো তাহলে হাইড্রার শনাক্তকারী বৈশিষ্ট্য। হাইড্রার নানান শনাক্তকারী বৈশিষ্ট্য আমরা এখানে আলোচনা করে ফেললাম। খুবই সহজ কিন্তু, বুঝতে পারছো কি না তোমরা একটু কমেন্ট করে জানাও, কোনো অসুবিধা হলে আমাকে জানাও। ওকে, পরের প্রশ্নতে চলে যাই। তাহলে দেখো, প্রাণী জগতে এমন একটি প্রাণী আছে যার স্বাভাবিক মৃত্যু হয় না, যার স্বাভাবিক মৃত্যু হয় না, তার মানে হাইডার কথা বোঝানো হচ্ছে। হাইডার কখনো স্বাভাবিক মৃত্যু হয় না, হাইডার স্বাভাবিক মৃত্যু নাই। এই কথাটার মানে হচ্ছে হাইডা নর্মালি বুড়ো হয়ে মরে না। আমরা যেমন আস্তে আস্তে বুড়ো হয়ে মরে যাই, বার্ধক্যজনিত কারণে মৃত্যুবরণ করি, হাইডা ওভাবে স্বাভাবিকভাবে মরে না। এর পেছনে কারণ কি? এর পেছনে একটাই কারণ, সেটা হলো ইন্টারস্টিশিয়াল কোষ। হাইড্রার স্বাভাবিক মৃত্যু নাই। কেন নাই? মৃত্যু নাই, হাইড্রার স্বাভাবিক মৃত্যু নাই। কেন নাই বলো? কারণ তার শরীরে এক ধরনের বিশেষ ধরনের কোষ থাকে, সেই কোষগুলোর নাম হলো ইন্টারস্টিশিয়াল কোষ। হাইডার শরীরে এক ধরনের বিশেষ ধরনের কোষ থাকে, যে কোষগুলোর নাম হলো ইন্টারস্টিশিয়াল কোষ। ইন্টারস্টিশিয়াল কোষের ধর্ম হচ্ছে এরা প্রয়োজনে যে কোনো কোষে পরিণত হতে পারে। ইন্টারস্টিশিয়াল কোষগুলো প্রয়োজনে যে কোনো কোষে পরিণত হতে পারে। ইন্টারস্টিশিয়াল কোষগুলো প্রয়োজনে, হাইডার প্রয়োজনে যে কোনো কোষে পরিণত হয়ে যেতে পারে। হাইডার শরীরে যদি কোনো ক্ষয়ক্ষতি হয়, হাইডার শরীরে যদি কোনো ক্ষতস্থান হয়, ক্ষতস্থান যদি কোনো ক্ষতস্থান হয়, হাইডার শরীরে যদি কোনো আঘাত লাগে, হাইডার শরীরে যদি কোনো আঘাত লাগে, কোনো ক্ষতস্থান হয়, ক্ষতস্থান আঘাত প্রাপ্ত কোষগুলো ইন্টারস্টিশিয়াল কোষ দ্বারা প্রতিস্থাপিত হয়। প্রতিস্থাপিত হয়। এই কথাটা তোমাদের ভালো করে মনে রাখতে হবে। ধরা যাক হাইডার শরীরে কোনো জায়গায় আঘাত লাগলো, আমাদের আঘাত লাগলে কি হয়? সে অংশ নষ্ট হয়ে যায়।
কিন্তু হাইড্রার শরীরের কোনো অংশ যদি আঘাতপ্রাপ্ত হয়, ক্ষয়ক্ষতি হয়, তখন ইন্টারস্টিশিয়াল কোষ এসে সেই জায়গাগুলোকে তৈরি করে দেয়। শুধু তাই নয়, হাইড্রার শরীরে যদি কোনো বৃদ্ধ কোষ তৈরি হয়, হাইড্রার শরীরে কোনো বৃদ্ধ কোষ, সেই বৃদ্ধ কোষগুলো ইন্টারস্টিশিয়াল কোষ প্রতিস্থাপন করে দেয়। অর্থাৎ আমাদের চামড়ার কোষগুলো বুড়ো হয়ে যায়, চামড়া জড়ো জড়ো হয়ে যায়, হাইড্রার শরীরে কোনো কোষ বুড়ো হয়ে গেলে ইন্টারস্টিশিয়াল কোষ সেই কোষটাকে অপসারণ করে ফেলে, বৃদ্ধ কোষগুলোকেও অপসারণ করে। ইন্টারস্টিশিয়াল কোষ বৃদ্ধ কোষগুলোকে ইন্টারস্টিশিয়াল কোষ প্রতিস্থাপন করে। এগুলা যদি তুমি লিখে দাও তাহলেই হবে, তেমন কিছু বেশি লিখার নাই এখানে। হাইড্রার কোনো স্বাভাবিক মৃত্যু নাই, এর কারণ হলো ইন্টারস্টিশিয়াল কোষ। ইন্টারস্টিশিয়াল কোষ প্রয়োজনে যে কোনো কোষে পরিণত হতে পারে। ক্ষতস্থান বা আঘাতপ্রাপ্ত যদি কোনো কোষ হয়, হাইড্রা সেই কোষগুলো, ইন্টারস্টিশিয়াল কোষ সেই জায়গাগুলোকে অপসারণ করে দেয়, সেই জায়গাগুলোকে মেরামত করে, বুড়ো কোষগুলোকে ইন্টারস্টিশিয়াল অপসারণ করে দেয়। এতে করে হাইড্রার শরীরে কিন্তু আর কোনো বুড়ো অংশ থাকে না, ক্ষতিগ্রস্ত অংশ থাকে না। এই জন্য হাইড্রা কিন্তু বুড়ো হয়ে মরে না, স্বাভাবিকভাবে হাইড্রা মরে না। ঠিক আছে, পরের প্রশ্নটা একটু দেখি। দিনাজপুর বোর্ড 2023 সালের একটা প্রশ্ন। প্রশ্নটি কি বলা হচ্ছে দেখো, গ্রিক পুরাণে বর্ণিত দানবের নামে পরিচিত একটা বিশেষ কোষ দ্বারা, পরিচিত একটা প্রাণী একটি বিশেষ কোষ দ্বারা চলন, খাদ্য গ্রহণ, আত্মরক্ষা করে থাকে। গ্রিক পুরাণে বর্ণিত দানব, আসলে হাইড্রা যে নামটা, এই নামটা কিন্তু এসেছে গ্রিক মিথোলজি থেকে। গ্রিক মিথোলজিতে একটা হাইড্রা নামের বিশাল বড় দৈত্যাকার সাপ ছিল, যে সাপের 9টা মাথা ছিল, যার মাথাগুলোকে কাটলে সেখান থেকে নতুন করে মাথা গজাতো। হারকিউলিস নামের একজন বীর সেই হাইড্রা নামের সাপটাকে মেরে ফেলেছিল। এরকম একটা গ্রিক রূপকথা বা গ্রিক মিথোলজি আছে। হাইড্রা শব্দটা কিন্তু গ্রিক মিথোলজি শব্দ থেকে নেওয়া, কারণ আমরা যে হাইড্রা নিয়ে পড়ছি এরও কিন্তু প্রায় 9টার মতো 8-10টা কোর্সিকা থাকে। কোর্সিকাগুলো ওই গ্রিক মিথোলজি সাপের মাথার মতো, এবং গ্রিক মিথোলজির ওই হাইড্রা নামের সাপের যেমন মাথা কাটলে নতুন করে মাথা গজায়, ঠিক তেমনই আমাদের এই আলোচনা করার যে হাইড্রা, তার কিন্তু হচ্ছে কোনো যদি তুমি কোর্সিকা কেটে ফেলো, সেখানে নতুন করে কোর্সিকাও গজায়। এই জন্য গ্রিক মিথোলজির ওই হাইড্রা নাম থেকে কিন্তু আমাদের এই হাইড্রা নামকরণ করা হয়েছে। যার একটা বিশেষ কোষ খাদ্য গ্রহণ, চলন এবং আত্মরক্ষা করে। একটা বিশেষ কোষ খাদ্য গ্রহণ, চলন এবং আত্মরক্ষা করে। কোন কোষ বলতো? কোন কোষগুলো খাদ্য গ্রহণ, চলন এবং আত্মরক্ষা করে? নিডোসাইট কোষ। নিডোসাইট কোষ। তাহলে আমাদের কিসের গঠন বর্ণনা করতে হবে? নিডোসাইট কোষের গঠন বর্ণনা করতে হবে। ইতোমধ্যে আমরা করেছি, এই যে নিডোসাইট কোষের গঠন বর্ণনা করা হয়েছে, এখানে পড়া হয়ে গেছে। তাহলে ওই প্রশ্ন আবার নতুন করে জানার প্রয়োজন হচ্ছে না আমাদের। ওকে, এটা হয়ে গেল। তাহলে পরের সিকিউয়ে চলে যায়, পরের কোশ্চেনে চলে যায়। পরের কোশ্চেনে বলা হচ্ছে দেখো, উল্লিখিত প্রাণীটির কোষ ও অঙ্গ পর্যায়ে কাজের ভিন্নতা দেখা যায়। মানে শ্রম বন্টন লিখতে হবে। কোষ এবং অঙ্গ পর্যায়ে কাজের ভিন্নতা, এই যে দেখো, কোষের এবং অঙ্গের কাজের ভিন্নতা, কোষ এবং অঙ্গের শ্রম বন্টন, শ্রম বন্টন জানতে হবে। কোষ এবং অঙ্গের শ্রম বন্টন আমরা তো আগে জেনেছিলাম, কোথায় জানি, এই যে কোষ এবং অঙ্গের শ্রম বন্টন আমরা আগে জেনেছি, তাহলে এটাও আমাদের নতুন করে আর জানা লাগছে না। ঠিক আছে, এটাও আমাদের হয়ে গেল। তাহলে এই সিকিউটা আমাদের পড়া হয়ে গেল। পরেরটাতে চলে যায় আমরা। পরেরটা দেখো, ঢাকা বোর্ড 2022 সালের একটা কোশ্চিন। উদ্দীপকের খ চিত্রের গঠন বর্ণনা করো। উদ্দীপকের খ চিত্র, খতে কি আছে কিছু বুঝতে পারছো তোমরা? খতে অনেকটা নাশপাতি আকৃতির একটা কোষ দেখানো হচ্ছে। হাইড্রার শরীরে এরকম কিন্তু নাশপাতি আকারের কোষ থাকে। এই কোষগুলোর নাম কিন্তু পেশি আবরণী কোষ। এই নাশপাতি আকারের যে কোষটা আছে না, এই কোষটার নাম হলো পেশি আবরণী কোষ। এটা শুধু হাইড্রার এপিডার্মিসেই থাকে, নাম হলো পেশি আবরণী কোষ। খ দ্বারা তাহলে পেশি আবরণী কোষ বোঝানো হচ্ছে। পেশি আবরণী। তাহলে এই পেশি আবরণী কোষের গঠন বর্ণনা করতে হবে। হাইড্রার শরীরে কিন্তু প্রচুর পরিমাণে এই কোষটা থাকে, নাম হলো পেশি আবরণী কোষ। এর গঠন আমাদের বর্ণনা করতে হবে। তাহলে পেশি আবরণী কোষের গঠন আমাদের পড়ার বিষয় হচ্ছে পেশি আবরণী কোষের গঠন। আমাদের পড়ার বিষয় হচ্ছে পেশি আবরণী কোষের গঠন। হাইড্রার পেশি আবরণী কোষের গঠন, ওই জিনিসটা আমরা এপাশে একটু বড় করে এখানে আঁকবো। ঠিক আছে, পেশি আবরণী কোষটাকে আমি এখানে একটু বড় করে আঁকি। পেশি আবরণী কোষটা দেখতে অনেকটা এরকম নাশপাতি আকারের হয়, দেখতে অনেকটা এরকম নাশপাতি আকারের হয়। পেশি আবরণী কোষ, এটাই হচ্ছে পেশি আবরণী কোষ। এই কোষটার নামই হলো পেশি আবরণী কোষ।
আবরণী কোষ। যেহেতু এটা একটা কোষ, অবশ্যই কোষের যে বৈশিষ্ট্যগুলো সবই এর মধ্যে থাকবে। প্রচুর পরিমাণে সাইটোপ্লাজম থাকবে পুরো কোষ ভর্তি, কোষের মধ্যে সাইটোপ্লাজম থাকবে। এগুলো তাহলে হচ্ছে কোষের সাইটোপ্লাজম। এগুলা হচ্ছে কোষের সাইটোপ্লাজম। লক্ষ্য করো, একটা কোষের যেমন নিউক্লিয়াস থাকতে হয়, এই কোষের মধ্যে অবশ্যই নিউক্লিয়াস আছে। এটা বড় করে দিই, এটা হলো কোষের নিউক্লিয়াস। এই কোষের মধ্যে না মাঝে মধ্যে গহ্বর থাকতে পারে, মাঝে মধ্যে ছোটখাটো এরকম গহ্বর থাকতে পারে। এগুলা হচ্ছে কোষ গহ্বর। খুবই স্পেশাল একটা জিনিস থাকে পেশি আবরণী কোষে। দেখো এরকম বেশ কিছু তন্তু থাকে পেশি আবরণী কোষে। এই তন্তুগুলোর নাম হলো মায়োনিম তন্তু। এই তন্তুগুলোর নাম হচ্ছে মায়োনিম তন্তু। পেশি আবরণী কোষের মধ্যে এক ধরনের তন্তু থাকে, নাম হচ্ছে মায়োনিম তন্তু। এবং পেশি আবরণী কোষের প্রান্ত বরাবর, একদম প্রান্ত বরাবর বেশ কিছু গ্রন্থি থাকে। পেশি আবরণী কোষের প্রান্ত বরাবর রস ক্ষরণকারী বেশ কিছু গ্রন্থি থাকে। এগুলো হলো গ্রন্থি, এখান থেকে রস বের হয়, রস ক্ষরণ হয়। এগুলাই মোটামুটি পেশি আবরণী কোষের গঠন। ঠিক আছে, এগুলো যদি তোমরা একটু লিখে দাও হয়ে যাবে। এটাই তাহলে পেশি আবরণী কোষের গঠন। খুবই সিম্পল, দেখো খুবই সহজ, কোনো ঝামেলা নাই। ওটাই আমি এখানে একটু বড় করে আঁকলাম, তাই না? পরের কোশ্চেনে চলে যাই আমরা একটু। একই প্রাণীর ভিন্ন ভিন্ন কোষে চ অংশের বিভিন্ন প্রকারভেদ দেখা যায়। চ অংশ দ্বারা কি বোঝানো হচ্ছে, যে এই থলেটা, এই থলেটা আর এই সুতাটা, এগুলাকে কিন্তু বলা হয় চ। দেখো যে ছবিটা দেওয়া আছে, এই জিনিসটার নাম হলো কিন্তু নিডোসাইট। নিডোসাইট আমি ইতোমধ্যেই তোমাদের এটা কিন্তু বলেছি, নিডোসাইট। আর নিডোসাইট কোষের মধ্যে যে থলেটা থাকে অর্থাৎ চ, এই জিনিসটা কিন্তু নেমাটোসিস্ট। নেমাটোসিস্ট। তাহলে আমাদের কি বলতে, এখানে আলোচনা করতে বলেছে নেমাটোসিস্টের প্রকারভেদ। নেমাটোসিস্টের প্রকারভেদ নিয়ে আমাদের আলোচনা করতে হবে। তোমরা মনে রাখবে হাইড্রার শরীরে মোটামুটি 4 ধরনের নেমাটোসিস্ট থাকে। সে 4 ধরনের নেমাটোসিস্টের আমাদের এখানে একটু হচ্ছে গঠন পার্থক্য, এগুলো একটু লিখতে হবে। 4 ধরনের নেমাটোসিস্টের আলোচনাটা আমি এখানে করে দিই। নেমাটোসিস্টের প্রকারভেদ আমাদের আলোচনার বিষয়। নেমাটোসিস্টের প্রকারভেদ আমাদের আলোচনার বিষয় হচ্ছে নেমাটোসিস্টের প্রকারভেদ। নেমাটোসিস্ট 4 ধরনের, 4 ধরনের নেমাটোসিস্ট তোমাদেরকে আমি এখন দেখাই। ধরা যাক এটা একটা নেমাটোসিস্ট, এটা মোটামুটি সবচেয়ে বড় সাইজের। এর লম্বা একটা হচ্ছে এরকম সুতা থাকে। এটা হচ্ছে সবচেয়ে বড় নেমাটোসিস্ট। এর গায়ে একটু বড় বড় কাঁটা থাকে, ছোট ছোট কাঁটা থাকে। এটা হলো সবচেয়ে বড় নেমাটোসিস্ট। এর নাম হলো পেনিট্র্যান্ট। বানান ভুল লিখলাম, এটার নাম হবে পেনিট্র্যান্ট। 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 আরেকটা নেমাটোসিস্ট দেখায়, এটা আরেকটা নেমাটোসিস্ট, কিন্তু এর স্বভাব হচ্ছে এর সুতাটা অনেকটা এভাবে পেঁচিয়ে পেঁচিয়ে থাকে। এই নেমাটোসিস্টটাকে বলা হয় ভলভেন্ট। এটার নাম হলো ভলভেন্ট। পেনিট্র্যান্টের পর আমরা দেখলাম হচ্ছে ভলভেন্ট। তারপরে আরেকটা নেমাটোসিস্ট রয়েছে। এর দেখো মাথা থেকে একটা সুতা বের হয়ে যাচ্ছে, কিন্তু সুতাটার গায়ে আবার দেখো অনেক কাঁটা। এই নেমাটোসিস্টটার নাম হচ্ছে, অনেক বড় নাম, স্ট্রেপ্টোলিন গ্লুটিন্যান্ট। স্ট্রেপ্টোলিন গ্লুটিন্যান্ট। আরেকটা দেখো, এটা একটু ছোট হবে সাইজে। আরেকটা নেমাটোসিস্ট, কোনো আসলে এর মধ্যে ঝামেলা নাই, এর নাম হলো স্টেরিওলিন গ্লুটিন্যান্ট। স্টেরিওলিন গ্লুটিন্যান্ট।
ঠিক আছে, এই তো 4 ধরনের নেমাটোসিস্ট। 4 ধরনের নেমাটোসিস্ট আমরা কিন্তু দেখলাম, পেনিট্রেন্ট, ভলভেন্ট, স্টেপটোলিন এবং স্টেরিওলিন গ্লুটিন্যান্ট। এদের মধ্যে না অনেক পার্থক্য আছে, এদের সবার মধ্যে বেশ কিছু পার্থক্য আছে। আমি আর লিখছি না, একটু বলে দিচ্ছি। পেনিট্রেন্টটা সবচেয়ে বড়, এর মধ্যে হলো হিপনোটক্সিন নামক একটা বিষ থাকে, এর মধ্যে থাকে হলো হিপনোটক্সিন। হিপনোটক্সিন, এই হিপনোটক্সিন ব্যবহার করে সে শিকারকে অজ্ঞান করতে পারে। ভলভেন্টের মধ্যে কিছুই থাকে না। স্টেপটোলিন গ্লুটিন্যান্টের মধ্যে আঠা থাকে, আঠালো রস থাকে। আর হলো স্টেরিওলিন গ্লুটিন্যান্ট, এর মধ্যেও হলো আঠালো রস থাকে। যেহেতু হিপনোটক্সিন থাকে, এ শিকারকে অবশ করে, শিকারকে অবশ করে। ভলভেন্ট পেঁচানো পেঁচানো শিকারকে পেঁচিয়ে ধরে, পেঁচিয়ে ধরে। স্টেপটোলিন গ্লুটিন্যান্ট যেটা আঠাযুক্ত, এ হলো শিকারকে আটকে ফেলে, আটকে ধরে। আর স্টেরিওলিন গ্লুটিন্যান্ট যে, সেও কিন্তু শিকারকে আটকে ধরে। আরো অনেক পার্থক্য রয়েছে, সেগুলো তার যাচ্ছে না, মোটামুটি এইটুকু যদি তোমরা মনে রাখো তাহলেই হবে। আমরা বিভিন্ন ধরনের নেমাটোসিস্ট পড়লাম, তাদের কাজ সম্পর্কে জানলাম, তাদের যে পার্থক্যগুলো রয়েছে সেগুলো জানলাম। পরের কোশ্চেনটা দেখো, একটা দ্বিস্তরী প্রাণী যার দেহের অভ্যন্তরে সবুজ জীব বাস করে। দ্বিস্তরী প্রাণী হলো হাইড্রা, তার দেহের মধ্যে সবুজ জীব বাস করে মানে শৈবাল বাস করে। তাহলে হাইড্রা শৈবালের কথা বোঝানো হচ্ছে এখানে। গ প্রশ্নটা বলা হচ্ছে উদ্দীপকে প্রাণীটির দ্রুত চলন পদ্ধতি বর্ণনা করো। দ্রুত চলন পদ্ধতি বলতে কিন্তু সমার্ট সল্টিং কে বোঝানো হয়, সমার্ট সল্টিং বা ডিগবাজি। দ্রুত চলন পদ্ধতি হচ্ছে সমার্ট সল্টিং বা ডিগবাজি। সমার্ট সল্টিং কিন্তু আমরা ইতোমধ্যে জেনেছি, আমরা সবগুলো চলনই জেনেছি, তার মধ্যে জাস্ট একটা চলন বা সমার্ট সল্টিং তোমার আলোচনা করতে হবে। এই যে এখানে দেখো সমার্ট সল্টিং বা ডিগবাজি, এই যে এই জিনিসটা, এটা শুধু তোমার আলোচনা করতে হবে প্রশ্নতে। তাহলে নতুন করে পড়ার প্রয়োজন হচ্ছে না আমাদের, তাই না? তাহলে সমার্ট সল্টিং হয়ে গেল। তারপরের কোশ্চেনে চলো, দেখো ওই একই উদ্দীপক বলা হচ্ছে উদ্দীপকের জীব দুটির পারস্পরিক সম্পর্ক বিশ্লেষণ করো। উদ্দীপকের জীব দুটার মধ্যে পারস্পরিক সম্পর্ক মানে এই যে দ্বিস্তরী প্রাণী মানে হাইড্রা আর সবুজ জীব মানে হলো শৈবাল, এদের মধ্যে পারস্পরিক সম্পর্ক। হাইড্রা কিভাবে শৈবালকে সাহায্য করে আর শৈবাল কিভাবে হাইড্রাকে সাহায্য করে, তাদের মিথুজীবিতা নিয়ে আলোচনা করতে হবে। কিন্তু আমরা ইতিমধ্যে তো জেনেছি, এটা নতুন করে আর জানার দরকার নেই। যে দেখো আমরা পারস্পরিক সম্পর্ক কিন্তু এখানে জেনেছি। ওকে, আরেকটা দেখো, হাইড্রার বহিঃত্বকে এক বিশেষ ধরনের কোষ আছে যা হাইড্রার শিকার এবং আত্মরক্ষায় সাহায্য করে, তার মানে নিউক্লিওসাইড কোষ। এবং বহিঃত্বক ও অন্তত্বকে অন্য এক ধরনের কোষ রয়েছে যা পুনরুৎপত্তি ঘটাতে সাহায্য করে, মানে ইন্টারস্টিশিয়াল কোষ। ঠিক আছে, তাহলে এই আত্মরক্ষায় সাহায্য করে মানে হলো নিউক্লিওসাইড কোষ, এখানে নিউক্লিওসাইড কোষ, এখানে হলো নিউক্লিওসাইড। আর পুনরুৎপত্তি ঘটায় মানে হলো ইন্টারস্টিশিয়াল, ইন্টারস্টিশিয়াল। ঠিক আছে, উদ্দীপকে উল্লিখিত বিশেষ ধরনের কোষটির সূত্রক নিক্ষিপ্ত অবস্থায় চিত্র দেখাও। তার মানে এই হলো তোমার নিউক্লিওসাইড কোষটার সূত্রকটা যখন নিক্ষিপ্ত হবে তখন কেমন দেখাবে। আমি কিন্তু দুটো ছবি তোমাদেরকে দেখাইছি। নিউক্লিওসাইড কোষটার যখন সূত্রকটা ভেতরে থাকে তখন কেমন দেখায় সেটাও যেমন দেখিয়েছি, সূত্রকটা নিক্ষেপ করলে কেমন দেখায় সেটাও দেখিয়েছি। একটু লক্ষ্য করো, দুরকম ছবি কিন্তু তোমাদেরকে আমি দেখিয়েছি। সূত্রক নিক্ষেপ করার পরে কেমন দেখায় এটা দেখায়, আর সূত্রক নিক্ষেপ করার আগে এরকম দেখায়, দুটাই কিন্তু দেখিয়েছে। তোমাদের এটা আঁকতে হবে, ওই প্রশ্নের উত্তরে তোমাদের ওইটা আঁকতে হবে। আচ্ছা দেখো, এটা গেল। ঘ প্রশ্নতে চলে আসি। ঘতে বলা হচ্ছে দ্বিতীয় অঙ্গে বর্ণিত কোষটি প্রাণীর বংশবৃদ্ধির সাথে জড়িত বিশ্লেষণ করো। দ্বিতীয় অংশে আসলে কোন কোষটার কথা বলা হচ্ছে বলো? এই যে পুনরুৎপত্তি ঘটায় কোন কোষ? ইন্টারস্টিশিয়াল কোষ। ইন্টারস্টিশিয়াল কোষ হাইড্রাকে কিভাবে বংশ বিস্তারে সাহায্য করে? ইন্টারস্টিশিয়াল কোষ হাইড্রাকে কিভাবে বংশ বিস্তারে সাহায্য করে, আমি সেটাই তোমাদেরকে এখন দেখাবো। ইন্টারস্টিশিয়াল কোষ কিভাবে বংশ বিস্তার করতে সাহায্য করে। ইন্টারস্টিশিয়াল
কোষ। ইন্টারস্টিশিয়াল কোষ নানানভাবে হাইড্রাকে বংশ বিস্তারে সাহায্য করে। হাইড্রার একটা বংশ বিস্তারের পদ্ধতির নাম হলো বিভাজন। বিভাজন ব্যাপারটা কি দেখো, এটা মনে করো একটা হাইড্রা আছে, হাইড্রাকে তুমি আঘাত করলে হাইড্রা ভেঙে দু টুকরা হয়ে গেল। এটা একটা হাইড্রার টুকরা, এটা হচ্ছে হাইড্রার আরেকটা টুকরা। মজার ব্যাপার হচ্ছে হাইড্রার এই টুকরাটা এও একটা কমপ্লিট হাইড্রাতে পরিণত হয়, হাইড্রার এই টুকরাটা এও একটা কমপ্লিট হাইড্রাতে পরিণত হয়। অর্থাৎ মানুষকে কেটে দুই টুকরা করলে মানুষ মরে যায়, কিন্তু হাইড্রাকে দুই টুকরা করলে দুটো হাইড্রা তৈরি হয়। তাহলে হাইড্রার এই অংশটা নতুন করে তৈরি হলো, এই অংশটাও হাইড্রার নতুন করে তৈরি হলো। এগুলো তৈরি করলো কে? এই ইন্টারস্টিশিয়াল কোষ। হাইড্রার শরীরে যে কোনো নতুন অঙ্গ তৈরি করে দেয় কিন্তু ইন্টারস্টিশিয়াল কোষ। তাহলে এভাবে বিভাজন পদ্ধতিতে হাইড্রার সংখ্যা বৃদ্ধিতে বা প্রজননে ইন্টারস্টিশিয়াল কোষ কিন্তু ভূমিকা রাখে। তারপরে আরেকটা পদ্ধতি দেখো, এটা আরো মজাদার। হাইড্রার আরেকটা বংশবৃদ্ধির পদ্ধতির নাম হলো মুকুল উদ্গম। মুকুল উদ্গম, মুকুল তৈরি। এটা ধরো একটা হাইড্রা আছে, হাইড্রার শরীরে এই জায়গাতে একটা ছোট্ট বেবি হাইড্রা তৈরি হয়। তারপরে একসময় দেখা যায় হাইড্রা আছে, বেবি হাইড্রাটা অনেক বড় হয়ে গেল, তারপরে হাইড্রার শরীর থেকে বেবি হাইড্রাটা আলাদা হয়ে যায়। এভাবে যদি হাইড্রার প্রজনন হয় সেটাকে কিন্তু বলা হয় মুকুল উদ্গম। এই যে নতুন যে মুকুল তৈরিটা, এটাও কি করে দিল? ইন্টারস্টিশিয়াল কোষই করলো। সবশেষে তোমরা মনে রাখবে হাইড্রার আরো একভাবে কিন্তু প্রজনন হয়, সেই পদ্ধতিটার নাম কিন্তু যৌন জনন। যৌন জনন, তোমরা জানো যৌন জনন কাকে বলে? শুক্রাণু আর ডিম্বাণুর মাধ্যমে যদি কখনো প্রজনন হয় সেটাকে কিন্তু বলা হয় যৌন জনন। শুক্রাণু এবং ডিম্বাণুর মাধ্যমে জনন হওয়াটাকে কিন্তু বলা হয় যৌন জনন। ধরা যাক এটা একটা হাইড্রা, হাইড্রার শরীরের উপরের দিক থেকে এই জায়গাতে বেশ কিছু ইন্টারস্টিশিয়াল কোষ এখান থেকে শুক্রাণু তৈরি করে। এটা হলো আরেকটা হাইড্রা, এই হাইড্রার শরীরের নিচের এই জায়গা থেকে কিছু ইন্টারস্টিশিয়াল কোষ বিভাজিত হয়, এখান থেকে ডিম্বাণু তৈরি হয়। তাহলে যৌন জননের প্রয়োজন হয় শুক্রাণু আর ডিম্বাণু। এই শুক্রাণু এবং ডিম্বাণু তৈরি করে কিন্তু ইন্টারস্টিশিয়াল কোষ। কাজে তোমরা দেখতে পাচ্ছ হাইড্রার নানান ধরনের প্রজননে কিন্তু ইন্টারস্টিশিয়াল কোষের ভূমিকা রয়েছে। বুঝছো? খুবই সহজ ব্যাপার। পরের প্রশ্নতে চলে আসি, এটা মোটামুটি লাস্ট সিকিউ। বলা হচ্ছে হাইড্রার বহিঃত্বকে এবং অন্তত্বকে বিভিন্ন ধরনের কোষ বিদ্যমান। হাইড্রার বহিঃত্বকে এবং অন্তত্বকে বিভিন্ন ধরনের কোষ বিদ্যমান। ভালো কথা, আমরা জানি বহিঃত্বকে মোটামুটি 7 ধরনের কোষ থাকে এবং অন্তত্বকে 5 ধরনের কোষ থাকে। এই কোষগুলোর নামের দিক থেকে বেশ কিছু মিল এবং বেশ কিছু অমিল রয়েছে। হ্যাঁ, বহিঃত্বকের কোষগুলো এবং অন্তত্বকের কোষগুলোর মধ্যে বেশ কিছু মিল এবং অমিল রয়েছে। এখন গ প্রশ্নতে বলা হচ্ছে উদ্দীপকের প্রাণীটির বহিঃত্বকের তুলনায় অন্তত্বকে যে কোষগুলো অনুপস্থিত সেগুলোর বর্ণনা দাও। আমি আগে বলেছি বহিঃত্বক কোষ 7 ধরনের আর অন্তত্বকে 5 ধরনের। তার মানে বহিঃত্বক এবং অন্তত্বক মিলে 5টা কোষ কমন। অন্তত্বক আছে 5টা, বহিঃত্বক আছে 5টা, কিন্তু বহিঃত্বকে এক্সট্রা আরো 2টা কোষ আছে। কোন 2টা কোষ এক্সট্রা রয়েছে? 2টা কোষ এক্সট্রা, একটা হচ্ছে নিডোসাইট কোষ আর একটার নাম হলো জনন কোষ। তাহলে 2টা কোষ এক্সট্রা, একটার নাম হলো নিডোসাইট কোষ, নিডোসাইট কোষ, আর একটা হলো জনন কোষ। এই 2টা কোষ হচ্ছে শুধু বহিঃত্বকে থাকে, অন্তত্বকে কিন্তু এই 2টা জিনিস থাকে না। এখন এই নিডোসাইট কোষগুলো কোথায় থাকে, কিভাবে থাকে, এটা সম্পর্কে আমি একটু সংক্ষিপ্ত ধারণা দিই তোমাদের। হাইড্রার শরীরে নিডোসাইট কোষগুলো কোথায় কোথায় থাকে? হাইড্রার শরীরে নিডোসাইট কোষগুলো সবচেয়ে বেশি থাকে কর্ষিকাতে। এই কর্ষিকাতে বেশি থাকে, কর্ষিকাতে নিডোসাইট কোষগুলো বেশি। দেহতে নিডোসাইট কোষ একটু কম, দেহতে কম। আর এই জিনিসটার নাম হলো পদতল। পদতলে নিডোসাইট কোষ একবারেই কিন্তু নাই। ঠিক আছে, তাহলে নিডোসাইট কোষগুলোর অবস্থান আমরা জানলাম, কোথায় কেমন আছে সেটা জানলাম। এবার কাজ সম্পর্কে আমরা একটু আইডিয়া নিব। কোন নিডোসাইট কোষ কি কাজ করে? নিডোসাইট কোষগুলো শিকার করে, হাইড্রাকে শিকার করতে সাহায্য করে, হাইড্রাকে আত্মরক্ষাতে সাহায্য করে, হাইড্রাকে আত্মরক্ষাতে সাহায্য করে এবং হাইড্রার শরীরের চলনেরও সেটা সাহায্য করে। নিডোসাইট কোষ এই কাজগুলো করছে।
ঠিক আছে, আমরা তাহলে এগুলো বর্ণনাতে লিখে দিব। জনন কোষ সম্পর্কে তোমাদের এবার একটু আইডিয়া দিই। ধরা যাক এটা হলো একটা হাইড্রা, এটা হচ্ছে আরেকটা হাইড্রা। জনন কোষগুলো দুরকম। কিছু হাইড্রার শরীরের উপরের দিকের এই জায়গাতে শুক্রাণু তৈরি হয়, শরীরের উপরের দিকে শুক্রাণু তৈরি হয়, শরীরের নিচের দিকে ডিম্বাণু তৈরি হয়। তোমরা মনে রাখবে হাইড্রার শরীর কিন্তু একই সাথে শুক্রাণু ডিম্বাণু দুটাই তৈরি করে না, এই জন্য দুটো আলাদা হাইড্রা দেখালাম। এই হাইড্রাটা শুক্রাণু তৈরি করছে, এই হাইড্রাটা আবার ডিম্বাণু তৈরি করছে। পরের বছর ঘটনা উল্টে যেতে পারে, তখন এই হাইড্রাটা শুক্রাণু তৈরি করতে পারে, এটা আবার ডিম্বাণু তৈরি করতে পারে। মোট কথায় হাইড্রা শুক্রাণু ডিম্বাণু দুটাই তৈরি করতে পারে, কিন্তু একসাথে তৈরি করে না। কখনো সে শুক্রাণু তৈরি করে, আবার কখনো সে ডিম্বাণু তৈরি করে। তো যাই হোক, হাইড্রা যদি শুক্রাণু ডিম্বাণু দুটাই তৈরি করে, এই জিনিসগুলোকে কিন্তু বলা হয় জনন কোষ। জনন কোষের কাজই হলো প্রজনন ঘটানো। হাইড্রার জনন কোষের কাজই হচ্ছে প্রজনন ঘটানো, হাইড্রার বাচ্চা কাচ্চা উৎপাদনে সাহায্য করা। এই তো, পরের সিকিউটা একটু, পরের কোশ্চেনটা দেখি। উদ্দীপকে প্রাণীটির দেহে বিদ্যমান দুটি কোষ স্তরের পার্থক্য লিখো। দুটি কোষ স্তর কি কি বলো? বহিঃত্বক এবং অন্তত্বক। এই বহিঃত্বক এবং অন্তত্বকের পার্থক্য লিখতে হবে আমাদের আলোচনা করতে হবে বহিঃত্বক এবং অন্তত্বকের পার্থক্য। বহিঃত্বক এবং অন্তত্বকের পার্থক্য লিখতে বললেই কিন্তু তোমরা টেবিল বানায় ফেলবে। আরেকটা জিনিস দিবে পার্থক্যের বিষয়, কি বিষয়ে তুমি পার্থক্যগুলো লিখতে চাও, তাহলে এরকম একটা টেবিল বানায় ফেলবে। ওকে, টেবিলের মধ্যে আমরা বহিঃত্বক এবং অন্তত্বকের পার্থক্যগুলো বোঝার চেষ্টা করব। তোমরা একটু ছবিটাও দেখো, হাইড্রার ছবিটাও দেখো। এটা হলো একটা হাইড্রা। হাইড্রার শরীরের সাদা রঙের যে স্তরটা আমি দেখাচ্ছি, এটাই হলো বহিঃত্বক। সাদা রঙের স্তরটাই হলো বহিঃত্বক, এটাই হলো বহিঃত্বক। আর ধরো সবুজ রঙের আরেকটা লেয়ার দেখাচ্ছি, এই স্তরটার নাম হলো অন্তত্বক। এই দুই স্তরের মধ্যে পার্থক্য আমাদের লিখতে হবে, বহিঃত্বক এবং অন্তত্বকের মধ্যে পার্থক্য লিখতে হবে। ঠিক আছে, প্রথমে মনে রাখতে হবে বহিঃত্বকে কোষ কত ধরনের। বহিঃত্বকে কোষ কত ধরনের? বহিঃত্বকে কোষ হলো 7 ধরনের এবং অন্তত্বকে কোষ আছে 5 ধরনের। এটা একটা পার্থক্য। প্রথম পার্থক্য, এটা বেশ সহজ। এবার ওই পার্থক্যটাকেই আরো ভালো করে লেখা যেতে পারে, যেমন নিডোসাইট। নিডোসাইট জিনিসটা বহিঃত্বকে কিন্তু আছে, কিন্তু অন্তত্বকে এই নিডোসাইট জিনিসটা কিন্তু নাই। আরো একটা সহজ ব্যাপার দেখো, জনন কোষ। জনন কোষ এটা কিন্তু বহিঃত্বকে আছে, অন্তত্বকে কিন্তু জনন কোষটা নাই। ঠিক আছে, খুবই সহজ ব্যাপার। কিন্তু দেখো, আমরা একটা পার্থক্যকেই 3টা পয়েন্টে লিখলাম, খুব সহজেই লিখলাম। এখন আরো কিছু ব্যাপার স্যাপার লিখা যেতে পারে, যেমন এই বহিঃত্বকের উপরেও না একটা পাতলা কিউটিকল নামক আবরণ থাকতে পারে। কিউটিকল নামের আবরণটা বহিঃত্বকে আছে, কিন্তু অন্তত্বকে এরকম কোনো কিউটিকলের আবরণ নাই। অন্তত্বকে কোনো কিউটিকলের আবরণ নাই, এটাও আমরা মনে রাখবো। বহিঃত্বকের কাজ হলো হাইড্রাকে প্রতিরক্ষা দেওয়া, এবং অন্তত্বকের কাজ কি? কাজ যদি বলি, হাইড্রাকে প্রতিরক্ষা দেওয়া। অন্তত্বকের কাজ হলো খাদ্য পরিপাক করা, এই লেয়ারটার কাজই হলো খাদ্য পরিপাক করা। খাদ্য পরিপাক করা, এই পার্থক্যটা তোমরা ভালো করে মনে রাখবে। তোমরা মনে রাখবে এই অন্তত্বকের মধ্যে কিছু বিশেষ কোষ আছে, যেমন পুষ্টি কোষ আছে, ফাজেলীয় কোষ আছে, ক্ষণপদীয় কোষ আছে, যেগুলো কিন্তু আবার বহিঃত্বকে নাই। পুষ্টি কোষ,
খাদ্য পরিপাককারী পুষ্টিকোষ, এটা কিন্তু বহির্ত্বকে নাই, অন্তত্বকে কিন্তু সেই জিনিসটা আবার আছে। ফ্লাজেলীয় কোষ, এই জিনিসটাও কিন্তু বহির্ত্বকে নাই, কিন্তু অন্তত্বকে আবার এই জিনিসটা আছে। আরো জটিল জটিল পার্থক্য লেখা যেতে পারতো, আমি সহজগুলাই লিখলাম। ক্ষণপদীয় কোষ, এটাও বহির্ত্বকে নাই, কিন্তু অন্তত্বকে এটাও হলো আছে। খুবই সহজ, দেখো এগুলা বানাই বানাই লেখা যায়, কিন্তু এই যে বহির্ত্বক এবং অন্তত্বকের নানান রকম পার্থক্য কিন্তু আমরা বুঝলাম এখানে, বুঝছো? ওকে, লাস্ট সিকিউরিটি এবার আমরা দেখি। পাঠ্য বই অন্তর্গত দ্বিস্তরী নিডারিয়া প্রাণীর দেহে বিভিন্ন ধরনের টিস্যু বিদ্যমান, বিভিন্ন ধরনের কোষ বিদ্যমান। আচ্ছা, তবে কোষগুলো কোনো টিস্যু অঙ্গতন্ত্র গঠন করে না, প্রত্যেক কোষে আলাদা আলাদা কাজে নিয়োজিত। এসব প্রাণীর এপিডার্মিস ও গ্যাস্ট্রোডার্মিসে এক ধরনের বিশেষ ধরনের কোষ বিদ্যমান, যা তাদের প্রজনন এবং পুনরুৎপত্তিতে কাজ করে। মানে বুঝতেই পারছো, প্রজনন পুনরুৎপত্তিতে কাজ করে হলে ইন্টারস্টিশিয়াল কোষ। জুক্লোরেলা নামক এক ধরনের সবুজ শৈবাল তাদের গ্যাস্ট্রোডার্মিসে অবস্থান করে, এবং এ ধরনের সহাবস্থান পরজীবিতা নয়, বরং মিথুজীবিতা। খুবই সহজ ব্যাপার। হাইডার মিথুজীবিতা, এবং ওই যে এপিডার্মিস গ্যাস্ট্রোডার্মিসের যে কোষ প্রজনন এবং পুনরুৎপত্তিতে সাহায্য করে, তার মানে হলো ইন্টারস্টিশিয়াল কোষ। দেখো, পুনরুৎপত্তি এবং প্রজননে উদ্দীপকের বিশেষ কোষ কিভাবে সাহায্য করে, এটা তো আমরা পড়লাম। ইন্টারস্টিশিয়াল কোষ কিভাবে পুনরুৎপত্তি এবং প্রজননে সাহায্য করে, এই যে এখানে পড়লাম আমরা বিভিন্ন রকম পদ্ধতি। তাহলে এটা আমাদের আর নতুন করে পড়া লাগছে না। আমরা তাহলে পরের সিকিউটাতে চলে যাই, নতুন সিকিউটা দেখি। উদ্দীপকের শেষোক্ত লাইনটির ব্যাখ্যা করো। তার মানে এ ধরনের সহাবস্থান পরজীবিতা নয়, বরং মিথুজীবিতা। মিথুজীবিতা কাকে বলে? দুজন একসাথে বসবাস করবে, দুজনে একে অপর থেকে উপকৃত হবে, এরকম সম্পর্ককে বলা হয় মিথুজীবিতা। হাইড্রা এবং শৈবাল যখন একসাথে বাস করে, দুজনের উপকার হয়, তাহলে তাদের সম্পর্ক হলো মিথুজীবিতা। দুজন কিভাবে একে অপরকে উপকার করে, দুজন কিভাবে একে অপরের উপকার করে, সেটা কিন্তু আমি তোমাদের আগেই বলেছি। এই যে এখানে হাইডার কিন্তু আমরা মিথুজীবিতার আলোচনাটা করেছি, কাজে এটাও কিন্তু আমাদের আর নতুন করে পড়তে হচ্ছে না। এটাও তাহলে আমাদের আর নতুন করে পড়তে হচ্ছে না। আমরা নতুন সিকিউ চলে আসি। দেখো, এরপরে কিন্তু আর সিকিউ নাই, অর্থাৎ বিভিন্ন টাইপ ভিত্তিক যে সিকিউ গুলো পরীক্ষায় আসতে পারে সবই আমি দিয়েছিলাম, সবগুলোই সলভ করে দিলাম। তোমরা যারা ক্লাসটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলে, সবাইকে অনেক অনেক ধন্যবাদ পুরো সময়টা সাথে থাকার জন্য। সামনে আরো একটা অধ্যায় নিয়ে আবার একটা ক্লাস হবে, তোমরা দেখতে থাকো। তোমাদের পড়াশোনাটা অনেক ভালো হোক, সবার জন্য শুভকামনা রইল।